আসসালামু আলাইকুম। সবাইকে শুভরাত্রি। এডু পরিবারের সাথে সংযুক্ত থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমরা এডু পরিবার থেকে আজকে থেকে ২০ সেপ্টেম্বর ২০২৫ আজকে থেকে আমরা ২০২৬ এসএসসি ব্যাচের জন্য সামনে তাদের টেস্ট পরীক্ষা নভেম্বরের ফার্স্ট উইক অথবা নভেম্বরের সেকেন্ড উইকের দিকে তাদের টেস্ট পরীক্ষা শুরু হয়ে যাবে। তো এই টেস্টের প্রস্তুতি হিসাবে আমরা একটা কোর্স চালু করেছি আজকে থেকে ২০ সেপ্টেম্বর ২০২৫। আমাদের এই ক্লাসগুলো লাইভে যাবে এবং একই সাথে তোমরা আমাদের এই ক্লাসগুলো ইউটিউব চ্যানেলে পাবা। আমাদের যে এডু পরিবারের ইউটিউব চ্যানেল আছে সেখানেও তোমরা পাবা। ঠিক আছে? তো আমি একটু অপেক্ষা করি তোমরা জয়েন করার জন্য। তারপরে আমরা আমাদের আজকের যে চ্যাপ্টার রসায়নের ৬ নম্বর অধ্যায়, সেই অধ্যায় নিয়ে আমরা আলোচনা শুরু করব। একটু অপেক্ষা করি, সবাই জয়েন হোক, তারপরে আমরা ধীরে ধীরে আগে। ততক্ষণ আমি তোমাদের সাথে কিছু কথা বলি। কথাগুলো হলো যে আমাদের যারা ২০২৬ ব্যাচ এসএসসি, তাদের সবার জন্য আসলে এই এসএসসি পরীক্ষা বা বোর্ড পরীক্ষাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ আমরা আমাদের যে সামনের দিকের যে জীবন, সেই জীবনের সূচনা হবে আমাদের এই বোর্ড পরীক্ষা থেকে। যদিও অনেকে হয়তো আগে জেএসসি পরীক্ষা দিয়েছে, তারপরে পিএসসি পরীক্ষা দিছে, বাট বিগত কিছু সময় ধরে করোনার পর থেকে আমাদের জেএসসি পরীক্ষা পিএসসি পরীক্ষাগুলো শেষ। বাট আমাদের এসএসসি পরীক্ষাটা কেন বেশি গুরুত্বপূর্ণ? কারণ হলো এটা থেকে আসলে আমাদের বা এই ফলাফলটাই আসলে মূলত আমাদের সামনের দিকের যে ভবিষ্যৎ বা সামনের দিকে যে আমাদের জীবনটা তৈরি হবে বা আমরা যে জীবন গড়ার চেষ্টা করব, তার একটা কি বলবো, বেসমেন্টের একটা ইট বলা যায়। যে আমাদের তো জীবনের যে গাছটা, সেই গাছের যে রুটটা যদি বলি, বা আমরা যদি আমাদের জীবনটাকে একটা বিল্ডিং এর সাথে তুলনা করি, তাহলে কিন্তু সেই বিল্ডিং এর যে বেসমেন্টটা সবচেয়ে স্ট্রং হওয়া দরকার। কারণ এই বেসমেন্ট যদি স্ট্রং না হয়, তুমি যত বড়ই আসলে তোমার ফ্লোর তুলো না কেন বা তলা তুলো না কেন, সেটা কিন্তু আসলে অনেক বেশি নড়বড়ে থাকবে, যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে যেতে পারে। তো বেসমেন্টটা অনেক বেশি স্ট্রং হওয়া দরকার। আর এই বেসমেন্ট স্ট্রং এর বা বেসমেন্টের সূচনাটা হয়, বা আমরা আমাদের বেস যে আমাদের স্ট্রং বা আমাদের বেস যে অনেক বেশি শক্তিশালী, এটা প্রমাণ রাখতে পারি আসলে আমাদের এসএসসি পরীক্ষা থেকে। কারণ আমরা যখন ইউনিভার্সিটিতে পরীক্ষা দিই অ্যাডমিশন টেস্টের সময়, তখন কিন্তু আসলে আমাদের এই এসএসসি পরীক্ষার রেজাল্ট এবং এইচএসসি পরীক্ষার রেজাল্টটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি মার্কস ক্যারি করে। তো এই কারণে আমাদের এসএসসি পরীক্ষাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো তোমরা যারা ২০২৬ এসএসসি ব্যাচ আসো, তো তাদেরকে আমি অনেক বেশি রিকোয়েস্ট করব আন্তরিকভাবে, তোমরা এখন থেকে রেগুলার পড়াশোনা করার চেষ্টা করো। কারণ তোমাদের এখন আসলে দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে শুধুমাত্র এটাই রয়েছে যে তুমি ঠিকমতো খাওয়া দাওয়া করবা, ঠিকমতো ঘুমাবা এবং ঠিকমতো পড়াশোনা করবা। তো যাদের প্রি টেস্ট পরীক্ষা খারাপ হইতেই পারে খারাপ, ঠিক আছে? যে সামনে তাই বলে যে খারাপ কি বলে হতেই থাকবে, বিষয়টা এমন না। তোমাদের হাতে এখনো এনাফ টাইম আছে। তোমরা যদি এখন থেকে রেগুলার বেসিসে যদি পড়াশোনা শুরু করো, তাহলে তোমাদের টেস্টের জন্য যে সিলেবাস, টেস্টের জন্য যে প্রস্তুতিটা নেওয়া দরকার, সেই প্রস্তুতি তোমরা ইজিলি নিতে পারবা। সো এখানে ঘাবড়ানোর কোনো কিছু নাই, এখানে ভয় পাওয়ার, হতাশ হওয়ারও কিছু নাই। সো তোমরা জাস্ট শুরু করো। তো আমরাও শুরু করি। তো আমরা আমাদের এডু পরিবার সবসময় একটা স্লোগানকে লক্ষ্য করে সামনের দিকে এগোবার চেষ্টা করছে। স্লোগানটা হলো সন্তানের ভবিষ্যতে আজীবনের সঙ্গী। তো আমরা এই এডু পরিবারের সাথে যারা আমরা সম্পৃক্ত রয়েছি, আমরা সবাই চাই তোমাদের জীবনে আমরা আজীবন যেন সঙ্গী হিসেবে থাকতে পারি। সেই সাথে আমরা অনেক বেশি আশাবাদী। আমরাও চাই যে তোমরাও যাতে আমাদের এই পরিবারের সাথে আজীবন সঙ্গী হিসেবে থাকতে পারো। তো এই স্লোগানকে লক্ষ্য করে আমরা আগানোর চেষ্টা করছি। আর আজকে থেকে ২০ সেপ্টেম্বর ২০২৫ এই ৯:৩০ থেকে আমাদের কি বলে ২০২৬ ব্যাচের জন্য টেস্টের যে প্রস্তুতি নেওয়া দরকার, সেই সম্পূর্ণ প্রস্তুতি যাতে আমরা নিয়ে ফেলতে পারি, এজন্য আমরা এই কোর্সটি চালু করেছি। তো আশা করি তোমরা আমাদের সাথে থাকবা, আমাদের ক্লাসগুলো রেগুলার দেখবা। আমাদের বিজ্ঞান বিভাগ থেকে আমাদের যেমন রেগুলার লেকচার যাবে, আমাদের কমার্সও যাবে। তো তোমরা আমাদের লেকচারগুলো দেখবা, আমাদের সাথে থাকার চেষ্টা করবা। আমাদের
সাথে থেকে তোমাদের যে কোনো সমস্যায় তোমরা যে প্রবলেমগুলো ফেস করছো বা যেই জিনিসগুলো বুঝতে পারতেছো না, যেই জিনিসগুলোর উপরে আবার কোনো লেকচার নেওয়া দরকার, তোমাদের যদি এরকম কখনো ফিল হয়, কখনো মনে হয়, তোমরা আমাদের যে এডু পরিবারের যে ওয়েবসাইট আছে, তারপর আমাদের যে হটলাইন নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, তোমরা সেখানে যোগাযোগ করতে পারো। তো চলো, অনেকে হয়তো কমেন্ট করছো যে কেমন আছেন স্যার। আসি আলহামদুলিল্লাহ। ওয়াফি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোর্শেদ, সামিয়া ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তোমরা? ওকে, আমরা শুরু করি। যতজনই আছি আমরা শুরু করি, আস্তে আস্তে হয়তো বাড়বে। তো আজকে আমাদের টপিকটা হলো, আমি তোমাদের কি বলে রসায়ন টিচার, তোমরা জানো, খুব ভালো করে জানো আমার পরিচয়। আমার নাম প্রিন্স, আমার ডাকনাম প্রিন্স, আমার মানে পুরো নাম হলো রায়হান শরীফ প্রিন্স, তোমরা সবাই আমাকে প্রিন্স নামে চেনো। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে, আমার ডিপার্টমেন্ট ছিল বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। আর আজকে তোমাদেরকে আমি রসায়ন 6 নম্বর অধ্যায়ের উপরে আমার যতটুকু বোধগম্য হয়েছে এই চ্যাপ্টারের উপরে, আমি তোমাদেরকে সেই জ্ঞানটা তোমাদেরকে আসলে দেওয়ার জন্য আমি আজকে প্রস্তুত রয়েছি। আর আমি এডু পরিবারের সাথে কেমিস্ট্রি এবং বায়োলজি ইনস্ট্রাক্টর হিসেবে আছি বেশ অনেকদিন যাবত। তো চলো আজকে আমাদের লেকচারটা শুরু করি। তো শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে বই, আমি চেষ্টা করেছি এই চ্যাপ্টারটা দুটা ভাগে শেষ করে দেওয়ার। তো সম্ভব না, যেহেতু আমরা জানি যে আমাদের রসায়ন বইয়ে বিশেষ করে যারা 2026 ব্যাচ আছো, তাদের যে ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার শুধুমাত্র এটার কথাই বলা যায় 6 নম্বর অধ্যায়, ঠিক আছে? মৌলের ধারণা ও রাসায়নিক গণনা, একটাই মাত্র ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার আছে, আর কোনো চ্যাপ্টার নাই। 3 নম্বর অধ্যায় সেই যে কণিক ভরবেগের অল্প কিছু ম্যাথ আছে। তো এই চ্যাপ্টারটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আমি চেষ্টা করব এই চ্যাপ্টারটা 2টা লেকচারের ভিতরে শেষ করে দেওয়ার, কারণ আমাদের সৃজনশীল প্র্যাকটিস করতে হবে, আমাদের এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। তাই আমরা আজকে যত ফাস্ট সামনের দিকে আগাবো, তত আমাদের জন্য সামনে সৃজনশীল এবং এমসিকিউ প্র্যাকটিস করাটা ইজি হবে। তো আমরা একটু কথা কম বলি। আর তোমরা যারা আমাকে দেখতে পাচ্ছ, একটু কষ্ট করে বইটা বের করে রেখেও আর একটু খাতা কলম সাথে রাখো, ঠিক আছে? যাতে কিছু জিনিস নোট ডাউন করতে পারো, আর যেগুলো আমি বলবো এগুলো একটু শুনতে পারো। মনোযোগ দিয়ে শুনলে আই থিঙ্ক তোমাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো আমি একদম বইয়ের টপিক ওয়াইজ আমি তোমাদেরকে লেকচারগুলো দেবো, যাতে যারা একদম টেস্টে আগে এই চ্যাপ্টারটা কোনোভাবেই পড়ো নাই বা অল্প পড়ছো, সেভাবে দক্ষতা অর্জন করতে পারো নাই, তারা যাতে কোনোভাবে মিস না করতে পারো, ঠিক আছে? তো প্রথমে আমি বলবো, আমাদের রসায়নে মূলত বিশ্লেষণ বা অ্যানালাইসিস হয় দুটা ভাগে, একটা হলো গুণগত বিশ্লেষণ আর একটা হলো পরিমাণগত বিশ্লেষণ। দেখো এই জায়গা থেকে আমাদের একটা এমসিকিউ আসতে পারে, বারবার বলতেছি যে আমাদের রসায়নে বিশ্লেষণ হয় বা বিশ্লেষণ করা যায় দুটো উপায়ে, একটা হলো গুণগত বিশ্লেষণ আর একটা হলো পরিমাণগত বিশ্লেষণ, ঠিক আছে? দেখো রসায়নে মূলত দুই ধরনের বিশ্লেষণ পদ্ধতি নিয়ে আমাদের আলোচনা করা যায় বা দুইটা উপায়ে বিশ্লেষণ করা যায়, একটা হলো গুণগত বিশ্লেষণ আর একটা হলো পরিমাণগত বিশ্লেষণ। তো গুণগত বিশ্লেষণ বলতেই আমরা এখান থেকে বুঝি যে আসলে যে কোনো পদার্থের গুণ ধর্ম নিয়ে যখন আমরা আলোচনা করব, বিশ্লেষণ করব, তখন আসলে সেই বিশ্লেষণটাকে আমরা বলবো গুণগত বিশ্লেষণ। তো তোমাদের বইয়ে যে সংজ্ঞাটা দেওয়া আছে, কোনো পদার্থকে এবং তার বিভিন্ন ধর্মকে শনাক্ত করার জন্য আসলে আমরা যে পদ্ধতিটা অবলম্বন করি, তার নাম হলো গুণগত বিশ্লেষণ। আর পরিমাণগত বিশ্লেষণ বোঝাই যায় যখন আসলে যে কোনো পদার্থের পরিমাণ হিসাব নিকাশ করতে চাই, পরিমাণ নির্ণয় করতে চাই, তার জন্য যে পদ্ধতিটা আমরা অবলম্বন করব, সেটা হলো পরিমাণগত বিশ্লেষণ। আচ্ছা, পরিমাণগত বিশ্লেষণ পদ্ধতিতে বিভিন্ন হিসাব নিকাশ প্রয়োজন হয়, ঠিক আছে? আর এসব হিসাব নিকাশকে আমরা একত্রে রাসায়নিক গণনা বলতে পারি, যে চ্যাপ্টারটার নাম আমাদের মূলত মৌলের ধারণা ও রাসায়নিক গণনা। আমাদের আরেকটা তোমার শব্দ আছে, আই থিঙ্ক তোমরা এই পর্যন্ত মোটামুটি ভাবে ক্লিয়ার, যে বিশ্লেষণ হয় দুটি উপায়, একটা হলো গুণগত বিশ্লেষণ আর একটা হলো পরিমাণগত বিশ্লেষণ। গুণগত বিশ্লেষণ বলতে বোঝাবে যে আমরা যে কোনো পদার্থের ধর্ম শনাক্তকরণের ক্ষেত্রে যে পদ্ধতি অবলম্বন করব। আর পরিমাণগত বিশ্লেষণ বলতে বোঝাবে মূলত যে আসলে আমরা যে কোনো পদার্থের পরিমাণ নির্ণয় বা হিসাব নিকাশ করার জন্য যে পদ্ধতি অবলম্বন করব, তাকে আমরা বুঝাবো আসলে পরিমাণগত বিশ্লেষণ। আর এই ওভারঅল যে হিসাব নিকাশ করার প্রয়োজন হয়, এটাকে আমরা বলবো আসলে রাসায়নিক গণনা। তোমাদের আরেকটা শব্দ সম্পর্কে জানা দরকার, সেটা হলো স্টোইকিওমেট্রি, ঠিক আছে? এটা তোমাদের একটু জানা দরকার, যে আমরা মোটামুটি ভাবে দেখো একটা শব্দ আছে স্টোইকিওমেট্রি, ঠিক আছে? এটা আসলে কি?
দেখো আমাদের রসায়নে যখন আমরা অণু, পরমাণু, উৎপাদ, বিক্রিয়ক এগুলো সবকিছু নিয়ে যখন হিসাব নিকাশ করব, তখন আসলে এই স্টয়কিওমেট্রি বলা হয়। ঠিক আছে, হিসাব নিকাশের যে প্রয়োজন হয় এটাই আসলে মূলত আমাদের স্টয়কিওমেট্রি। এই যে আমরা এই চ্যাপ্টারে যত ম্যাথমেটিক্যাল হিসাব নিকাশ করব, সবগুলোই আসলে মূলত এই স্টয়কিওমেট্রি। ওকে, এতটুকু আমরা মনে রাখবো, এটা এমসিকিউর জন্য আমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে দেখো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকটা, যেহেতু আমাদের অধ্যায়ের নামই হলো মোল বা মোলের ধারণা, সো আমাদেরকে ফার্স্ট অফ অল জানতে হবে আসলে মোল জিনিসটা কি। মোল জিনিসটা হলো এটা একটা পরিমাপক। ঠিক আছে, মানে পরিমাপ নির্দেশক একক, পরিমাপ নির্দেশক একক তোমাদের বইয়েই লেখা আছে যে দেখো কোনো পদার্থের মধ্যে একটা নাম্বার থাকতে হবে, সেই নাম্বারটা হলো 6.023 ইন্টু 10⁻23। যদি পরমাণু, অণু এবং একই সাথে যদি আয়ন থাকে, তাহলে আমরা আসলে সেই পরিমাণকে কি বলবো? পদার্থের মোল বলবো। দেখো আমি আবার বলছি, কোনো কি বলছে, কোনো পদার্থের যে পরিমাণের মধ্যে একটা সংখ্যাটা কি 6.023 ইন্টু 10⁻23, কি কি থাকবে? পরমাণু থাকবে, অণু থাকবে অথবা আয়ন থাকবে। তিনটাই কিন্তু তোমাদের জন্য মনে রাখাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই জায়গা থেকে আমাদের মূলত কি আসে? এমসিকিউ আসে। এই জায়গা থেকে মূলত আমাদের এমসিকিউ আসে। দেখো কি কি বলছে, পরমাণুর কথা বলছে, অণুর কথা বলছে, আয়নের কথা বলছে। এই তিনটাই কিন্তু আমাদের এমসিকিউর বিভিন্ন অপশনে থাকতে পারে। ঠিক আছে, যেটা থাকবে না সেটাই হবে অ্যান্সার। তোমাকে বলবে আসলে নিচের কোনটা মোল নির্দেশক না। তো আমাদের মোল নির্দেশক কারা কারা আছে? পরমাণু, অণু, একই সাথে আয়ন। সংখ্যাটা কি 6.023 ইন্টু 10⁻23। এই সংখ্যাটাকে কি বলা হয়? অ্যাভোগাড্রোস নাম্বার। মানে অ্যাভোগাড্রো নামে একজন বিজ্ঞানী ছিলেন, তিনি আসলে প্রত্যেকটা পরমাণু, অণু বা আয়নের মধ্যে একটা সংখ্যা দেখতে পেয়েছিলেন। সংখ্যাটা অনেক বিশাল বড় সংখ্যা, 6-এর পরে বা 602 এর পরে আমরা যদি সংখ্যাটা এইভাবে লিখি 602, এর পরে এরকম 00000 আছে প্রায় 6-এর পরে আরো 23টা। আসলে এটা লেখা অনেক বড় ছিল, এই জন্য আমরা সাইন্টিফিক্যালি লিখি 6.023 ইন্টু 10⁻23। ওকে, এটা হলো অ্যাভোগাড্রোর সংখ্যা বা অ্যাভোগাড্রোস নাম্বার। আচ্ছা, এইটা গেল আমাদের মোলের একটা সংজ্ঞা, যে একটা মোল বলতে আমরা কি বুঝবো, বা মোলের সংজ্ঞায় আমরা কি লিখতে পারবো, যে কোনো পদার্থের মধ্যে এই অ্যাভোগাড্রো সংখ্যক যদি পরমাণু, অণু অথবা আয়ন থাকে, তখন সেই পরিমাপটাকে আমরা বলতে পারবো আসলে মোল। আচ্ছা, গেল এটা একটা সংজ্ঞা। আর একটা সংজ্ঞা আছে, মনে রাখবা, খুব ইজি। আমরা যদি কোনো মৌলের যে পারমাণবিক ভর অথবা কোনো যৌগের, ঠিক আছে, যে পারমাণবিক ভর, তাকে যদি আমরা গ্রাম এককে প্রকাশ করি, তখন তাকে আমরা মোল বলতে পারবো। কি বললাম? যে কোনো মৌল বা কোনো যৌগের যে ভর, যথাক্রমে পারমাণবিক বা আণবিক ভর যেটা পাই, তাকে যদি আমরা গ্রাম এককে প্রকাশ করি, তখন তাকে আমরা কি বলতে পারবো? মোল বলতে পারবো। দেখো রাসায়নিক পদার্থের, বিশেষ করে পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক ভর, অথবা অণুর ক্ষেত্রে বা যৌগের ক্ষেত্রে আণবিক ভর, তাকে যদি আমরা কোন এককে প্রকাশ করব? আমরা যদি গ্রাম এককে প্রকাশ করি, তখন তাকে আমরা কি বলতে পারবো? তখন তাকে আমরা 1 মোল বলতে পারবো। তাহলে 1 মোল মানে কি পেলাম? 1 মোল মানে পেলাম হলো ওই, যদি তোমার হলো যেটা দেয়া থাকবে সেটা যদি মৌল হয় তার পারমাণবিক ভর, ঠিক আছে, অথবা আণবিক ভর। 1 মোল মানে হলো পারমাণবিক ভর অথবা আণবিক ভর। আরেকটা জিনিস পাইছি, সেটা হলো 1 মোল মানে হলো অ্যাভোগাড্রোর সংখ্যা। ঠিক আছে, এটাও যেন মাথায় থাকে। তো অ্যাভোগাড্রোর সংখ্যাটা হলো আমাদের মনে থাকবে 6.023 ইন্টু 10⁻23। ওকে, আচ্ছা, আমরা এখন কয়েকটা জিনিস একটু লক্ষ্য করি যে আমরা আসলে মোলের এই বিষয়টা বুঝতেছি কিনা। ঠিক আছে, চলো আমরা একটু চেষ্টা করি। ধরো তোমাকে বলছে H2, ঠিক আছে, H2 আমরা জানি হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এরা সবাই হলো দ্বিপরমাণুক গ্যাস বা দ্বিপরমাণুক মৌল। এরা সবাই এইভাবে থাকতে পছন্দ করে। এই টপিকটা আমাদের ক্লাস 8-এই ছিল, ঠিক আছে। তো 9-এ আমাদের এই টপিকটা লাগে, কারণ হলো আমরা অনেক সময়, একটু বলি মাঝখানে, যে আমরা অনেক সময় হাইড্রোক্লোরিক অ্যাসিড ধরো তুমি বানাচ্ছ, ঠিক আছে, H+Cl দিয়ে তুমি বানাচ্ছ, তুমি বিক্রিয়াটা কি লিখো? H+Cl লিখে তুমি লিখে দিচ্ছ
HCl তৈরি হয়ে গেছে। আসলে তো এটা কখনোই সম্ভব না, এইভাবে আসলে বিক্রিয়াটা করানো কোনোভাবেই সম্ভব না। কারণ কি, হাইড্রোজেনও দ্বিপরমাণুক মৌল, ক্লোরিনও দ্বিপরমাণুক মৌল। তারা আসলে প্রকৃতিতে কিভাবে থাকতে পছন্দ করে, H2 প্লাস Cl2 দুটা মিলে তৈরি হবে HCl। ঠিক আছে, এখন তুমি যদি সমতা বিধান করো তাহলে সেটা হবে এরকম 2HCl। ঠিক আছে, তুমি 2 অণু পরিমাণ হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করলা। তোমাকে যদি আবার বলা যায় যে তুমি 1 অণু পরিমাণ হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করো, তখন তুমি চাইলে এটাকে হাফ করে দিতে পারো। তুমি চাইলে এটাকে হাফ করে দিতে পারো, তাহলে তুমি HCl তৈরি করতে পারলা। দেখো, জিনিসগুলো অনেক মজার, এত কঠিনও কোনো কিছু না, জাস্ট তোমাকে বেসিকটা বুঝতে হবে। এই হলো, কখনো এই কাজটা কখনো ভুলেও করা যাবে না। ঠিক আছে, এই কাজটা কখনো ভুলেও করা যাবে না, এই যে এই কাজটা ভুলেও করা যাবে না। ঠিক আছে, একটু মাথায় রাখবা, এই জন্য বললাম। আচ্ছা, আমরা H2 লিখছি, আমরা হাইড্রোজেনের পারমাণবিক ভর মোটামুটি ভাবে জানি। আমরা হাইড্রোজেনের পারমাণবিক ভর মোটামুটি ভাবে জানি। ঠিক আছে, আচ্ছা, তো হাইড্রোজেনের ভর কত জানি আমরা? এখানে হাইড্রোজেন আছে কয়টা? 2টা। হাইড্রোজেনের একটা ভর হলো 1 × 2। ঠিক আছে, 2। আমরা এটা আপেক্ষিক পারমাণবিক ভর জানতাম। ওই যে বললাম যে আমরা যখন পারমাণবিক ভর অথবা আণবিক ভরকে যখন গ্রাম এককে প্রকাশ করব, তখন আসলে সেটা 1 মোল হয়ে যাবে। ওকে, আমরা যখন এটাকে 2 গ্রাম করে ফেললাম, তখন আসলে এটা কি হয়ে যাবে? 1 মোল হয়ে যাবে। 1 মোল হয়ে গেল। ওকে, এখন 1 মোল মানে আমরা দুটা জিনিস পাইছিলাম। একটা হলো সেখানে অ্যাভোগাড্রো নাম্বার সংখ্যক কোনো পরমাণু বা আয়ন থাকবে, অথবা গ্রাম এককে প্রকাশ। দেখো, গ্রাম এককে প্রকাশ পরপরই কিন্তু 1 মোল। তার মানে 1 মোল H2 মানে হলো 2 গ্রাম, এটা আমরা বুঝছি। আবার 1 মোল H2 মানে হলো নাম্বার অফ অ্যাভোগাড্রো। নাম্বারটা কত? আমরা 6.023 × 10⁻23। ঠিক আছে, আই থিঙ্ক আমরা বুঝছি। ওকে, দেখো, নাম্বার অফ অ্যাভোগাড্রো 6.023 × 10⁻23। আচ্ছা, এটা আমরা বুঝছি মোটামুটি ভাবে। ধরো আরেকটা যদি করি, ধরো O2। আমি অক্সিজেনের কথা বলছি, দ্বিপরমাণুক। অক্সিজেন কি? এখানে 2টা আছে, 2টা পরমাণু মিলে অক্সিজেনের একটা অণু হয়েছে। তো আমরা অক্সিজেনের পারমাণবিক ভর জানি আমরা 16, তাই তো? তো এখানে কয়টা পরমাণু আছে? 2টা। আমি কি করলাম? 32। ওকে, আপেক্ষিক পারমাণবিক ভর আমরা এটা জানি। আমি যখনই এটাকে গ্রাম এককে প্রকাশ করতেছি, তখনই আসলে এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল হলো 1 মোল। কি হয়ে গেল? এটা 1 মোল হয়ে গেল। ঠিক আছে, তো 1 মোল অক্সিজেন, ঠিক আছে, তার মানে কি এখানে 32 গ্রাম আছে। আচ্ছা, 32 গ্রাম আছে মানে কি এখানে 6.023 × 10⁻23টি আসলে কি আছে? অক্সিজেন আছে। ওকে, আই থিঙ্ক তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো, এটা তেমন কোনো কঠিন বিষয় না। ওকে, আচ্ছা, টি দিয়েও করা যাবে, আমরা গ্রাম দিয়ে দেখাইলাম। তো চলো দেখো, এরপরে তোমাদের বইয়ে যে টপিকটা আছে, সেই টপিকটা হলো তোমাদের একটা তুতের তোমার সংকেত দেয়া ছিল। আমি যদি একটু আগাই, তুতের সংকেত দেয়া ছিল তোমাদের বইয়ে। দেখো, CuSO4 আর হলো 5 অণু পানি, এটা দেয়া ছিল। CuSO4 আর 5 অণু পানি। আচ্ছা, এখানে কপার সালফেট আছে, এটাকে তুমি 2 ভাবে লিখতে পারো। আমরা জানি যে কপার আসলে সর্বোচ্চ 2টা ইলেকট্রন ত্যাগ করতে পারে। কপার সর্বোচ্চ 2টা ইলেকট্রন ত্যাগ করতে পারে। কপার যখন একটা ইলেকট্রন ত্যাগ করে, তখন আসলে কপার প্লাস হয়। ঠিক আছে, আবার কপার প্লাস যখন আরো একটা ইলেকট্রন ত্যাগ করে, কপার 2+ হয়, এভাবে লেখা যায়। অথবা কপার একসাথে 2টা ইলেকট্রন ত্যাগ করে কপার 2+ হয়। আচ্ছা, এর নামের ব্যাপার। আর কপার প্লাস যখন থাকে, মনে রাখবা, কপার প্লাস যখন থাকে তখন নাম আমরা উচ্চারণ করব হলো কিউপ্রাস। কি নাম উচ্চারণ করব আমরা? কিউপ্রাস। ঠিক আছে, একটু মনে রাখবো আমরা। আর কপার 2+ যখন হবে, তখন তার নাম হবে তোমার হলো কিউপ্রিক। তখন তার নাম কি হবে? কিউপ্রিক। এগুলো হলো আমাদের বিভিন্ন যৌগ নামকরণের ক্ষেত্রে একটু মনে রাখতে হবে। তো যেহেতু রেলেভেন্ট, তো আমি এই জন্য বললাম। দেখো, এখানে আছে হলো কিউপ্রিক সালফেট আর হলো 5 অণু পানি। ঠিক আছে, এটাকে 2 ভাবে লেখা যায়। কপার সালফেট তুমি যদি লিখো, তাহলে তুমি বুঝার খাতিরে তুমি কপারের পরে ব্র্যাকেট দিয়ে দেখাই দিবা
যে আসলে এখানে কপার কত যোজন নিয়ে আসে। তো আমি এটাকে দুইভাবে লিখতে পারবো, ঠিক আছে। যেহেতু এখানে 5 অণু পানি আসলে যুক্ত অবস্থা আছে, পানি যোজন বিক্রিয়া ঘটছে, সো আমি এখানে লিখতে পারি আসলে পেন্টা। পেন্টা কেন লিখতে পারি? কারণ 5টা, তো এখানে নামকরণ হবে পেন্টাহাইড্রেট, পেন্টাহাইড্রেট কপার। আচ্ছা, কপার এখানে কত যোজনী আছে? 2, কপার সালফেট, পেন্টাহাইড্রেট কপার সালফেট। এই তো পেন্টাহাইড্রেট কপার সালফেট। তো এইটার তোমাদের আণবিক ভর বের করা আছে, ঠিক আছে। তো আমরা এটা ইজিলি আণবিক ভর বের করতে পারবো। কপার সালফেট, আর এখানে 5 অণু পানি আছে, আমরা চাইলে ইজিলি বের করতে পারবো। কপারের কত, ঠিক আছে, 63, রাইট। সালফার কত? 32, অক্সিজেন কত? 16, হাইড্রোজেন কত? 1, অক্সিজেন কত? 16। আমরা ইজিলি এটা বের করতে পারবো, এটা আমি আর তোমাদেরকে দেখাচ্ছি না। ওকে, আমরা নেক্সট টপিকে চলে যাই। আচ্ছা দেখো, অণুর আণবিক ভর আসলে বের করার পদ্ধতিটা কি? যে কোনো অণুতে বিদ্যমান সকল পরমাণুর পারমাণবিক ভর আসলে যদি আমরা যোগ করি আলটিমেটলি, তাহলে আমরা ইজিলি কি বের করতে পারবো? আণবিক ভর বের করতে পারবো। তো চলো, ধরো H2SO4 দেয়া আছে, ঠিক আছে, এটা একটা যৌগ। এটার আমরা আণবিক ভর মোটামুটি ভাবে যারা জানি তারা মোটামুটি ভাবে মুখস্থ আছে 98। তো কিভাবে হবে দেখো, জাস্ট একবার দেখাই। 1 into 2, কেন? হাইড্রোজেন আছে 2টা। সালফারের কথা জানি আমরা, অলরেডি কিছুক্ষণ আগে বললাম, সালফার হলো 32, ঠিক আছে। আচ্ছা, একটা আছে যেহেতু গুণ করলাম না। অক্সিজেন আছে 4টা, তো অক্সিজেন আমরা জানি 16 গুণন 4, আলটিমেটলি কত হয়? 2 যোগ 32 যোগ 64। তো আমরা যদি যোগ করি 98। এই হলো আমার কি আণবিক ভর বের করার নিয়ম, যে আসলে কি করতে হবে? পরমাণুর পারমাণবিক ভরগুলো কি করতে হবে? যোগ করতে হবে। পরমাণুর পারমাণবিক ভরগুলো যোগ করতে হবে, তাহলে আমরা আণবিক ভরটা বের করতে পারবো। আচ্ছা গেল। এরপরের টপিক হলো, দেখো 3টা আমি ম্যাথের কথা দিছি, যে একটি পানির অণুর ভর কত, একটি পানির অণুর ভর কত। আচ্ছা, আমরা একটু আলাদা করে করি যাতে আমরা একটু ভালো করে বুঝতে পারি। একটি পানির অণুর ভর কত? দেখো, প্রথম নাম্বার ম্যাথটাতে বলছে একটি পানির অণুর ভর কত, একটি পানির অণুর ভর কত। আচ্ছা, তো প্রথম কাজ কি আমার? যে এই যে পানির যে অণু আছে, আণবিক ভরটা বের করে নেওয়া। ওকে, দেখো H2 এর আণবিক ভর, H2 এর আণবিক ভর কত হবে? আচ্ছা, 1 গুণন 2 যোগ 16, 18। ওকে, আচ্ছা আমি কি বললাম? মোল। একটি পানির অণুর ভর কত? একটি পানির অণুর ভর জানতে চাইছে, ঠিক আছে। তো আমি যখন গ্রাম এককে প্রকাশ করে ফেললাম, তখন এটা কিন্তু 1 মোল হয়ে গেল। তখন এটা কি হয়ে গেল? 1 মোল হয়ে গেল। এবং এখানে 6.023 ইন্টু 10⁻23টি কি আছে? অণু রয়েছে, যেহেতু আমরা পানির অণু, ঠিক আছে। কোশ্চেনটা কি ছিল? একটি পানির অণুর ভর কত। তো চলো আমরা ম্যাথটা করে ফেলি। দেখো, এই যে 6.023 ইন্টু 10⁻23টি অণুর ভর কত বলছে? ভর বলছে হলো তোমার কত? 18 গ্রাম। ওকে, তো চলো করি, যে 6.023 ইন্টু 23টি H2 এর ভর কত বলছে? আমরা জানি 18 গ্রাম। ওকে, একটি, ওখানে কয়টার কথা বলছিল? একটার কথাই বলছিল। H2 এর ভর কত হবে? ডেফিনেটলি কম, 18 ডিভাইডেড বাই 6.023 ইন্টু 10⁻23 গ্রাম, ঠিক আছে। তো চলো আমরা এটা একটু ক্যালকুলেট করি, কত আসে। 18 ভাগ 6.023 to 10⁻3, 2.9 ইন্টু 10⁻23 গ্রাম। এই হলো আমার অ্যান্সার, ঠিক আছে। প্রথম কোশ্চেন অ্যান্সার হলো 2.9 ইন্টু 10⁻23 গ্রাম। ওকে, আবার বলে দিচ্ছি যে আমার পানির আণবিক ভর বের করে ফেলছি আমরা। পানির আণবিক ভর কত বের করছি আমরা?
18 বের করছি, এই 18 গ্রাম যখনই করছি তখন 1 মোল হয়ে গেছে। আর 1 মোল মানে হলো সেখানে অ্যাভোগাড্রোর নাম্বার থাকবে, অ্যাভোগাড্রোর নাম্বার সংখ্যক অণু আছে। তো এখানে বলছি যে অ্যাভোগাড্রোর নাম্বার সংখ্যক অণুতে আসলে পানির ভর হলো 18 গ্রাম, আর একটি পানির অণুতে আসলে কয়টা ভর আছে এটা বের করে ফেলছি। ঠিক আছে, ওকে, এটার জন্য ইজি, আমাদের প্রথম কোশ্চেন শেষ। আচ্ছা, সেকেন্ড কোশ্চেন বলছে যে 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে অণুর সংখ্যা কত? 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে অণুর সংখ্যা কত? আচ্ছা, চাইলে আমরা এটা সাইডেই করতে পারবো। আচ্ছা, 2 নম্বরের জন্য দেখো 1 গ্রাম সালফিউরিক অ্যাসিড, দেখো কিছুক্ষণ আগে আমরা সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর বের করছি, সেটা হলো 98। আচ্ছা, 1 গ্রামের কথা বলছে, তার মানে 98 গ্রাম মানে হলো 1 মোল। 1 মোল মানে এখানে অ্যাভোগাড্রো নাম্বার সংখ্যক অণু আছে। তো এখানে কি বের করতে বলছে? অণুর সংখ্যা বের করতে বলছে। তো আমরা বলতেই পারি যে 98 গ্রাম H2SO4 এ অণু আছে অ্যাভোগাড্রো নাম্বার সংখ্যক, তার মানে 6.023 ইন্টু 10⁻23t। ঠিক আছে, অণু আছে 6.023 ইন্টু 10⁻23t, রাইট? আচ্ছা, এরপর আমরা বলতে পারি আসলে 1 গ্রামে কতটুকু আছে, আমাদের 1 গ্রামই জানতে চাইছে। H2SO4 এ অণু আছে আসলে কয়টা এটা বের করব। 6.023 ইন্টু 10⁻23 ডিভাইডেড বাই 98, এতটি আসলে অণু থাকবে। এই তো 6.14 ইন্টু 10⁻21t অণু বিদ্যমান। ঠিক আছে, আই থিঙ্ক তোমরা বুঝছো। দেখো আমি জাস্ট আরেকবার বলে দিচ্ছি যে যেহেতু আমরা সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর কিছুক্ষণ আগে বের করছি, তো এটা আমি বের করলাম না। তো যখনই আমি 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডের আমরা জানি আণবিক ভর গ্রামে প্রকাশ করে ফেলছি, তখন সেটা 1 মোল। আর 1 মোলে আমরা জানি হলো অ্যাভোগাড্রোর নাম্বার সংখ্যক অণু থাকতে পারে, পরমাণু থাকতে পারে বা আয়ন থাকতে পারে। আচ্ছা, তার মানে 98 গ্রাম, যেহেতু কোশ্চেন বলছে 1 গ্রামে কয়টা অণু আছে, তো কয়টা টাটা থাকবে ডান দিকে আর গ্রামটা থাকবে বাঁ দিকে। তো 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডে আসলে অণু আছে হলো অ্যাভোগাড্রো নাম্বার সংখ্যক 6.023 ইন্টু 10⁻23। আর 1 গ্রামে কতটুকু আছে? ডেফিনেটলি কম হবে 98 থেকে। তো আমি জাস্ট হলো ক্যালকুলেট করে পেলাম হলো 6.14 ইন্টু 10⁻21t আসলে অণু রয়েছে। আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো, এখানে আর তেমন কোনো সমস্যা থাকার কথা না। এরপরে দেখো কোশ্চেনটা বেশ ইম্পর্টেন্ট, যে আসলে 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে পরমাণুর সংখ্যা, এইটাই হলো আমাদের কি একটু এক্সেপশনাল, কারণ আমরা অণুর সংখ্যা বের করতে পারতেছি, আমরা অণুর সংখ্যা থেকে গ্রাম বের করতে পারতেছি, মোল বের করতে পারতেছি, এটা নিয়ে কোনো চাপ নাই। আমাদের যখন পরমাণুর সংখ্যা বলে দেয় তখন আসলে একটু আমাদের হেডেক হয়। আচ্ছা, 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে আসলে কি বলছে, পরমাণুর সংখ্যা কত? 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে আসলে পরমাণুর সংখ্যা কত? খুব মনোযোগ সহকারে কোশ্চেনটা বুঝিও, এখান থেকে আমাদের এমসিকিউ কোশ্চেন করে এবং অনেক ক্ষেত্রে সিকিউ কোশ্চেনও আমাদের গ নম্বরে আসে। তো দেখো কি বলছে, সালফিউরিক 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে পরমাণুর সংখ্যা কত? আচ্ছা, আমরা H2SO4 এর আণবিক ভর কত পাইছি? 98। আণবিক ভর কত পেয়েছি আমরা? 98 গ্রাম, তাই তো? 98 গ্রাম মানে কত? 1 মোল। 1 মোল মানে কত? অ্যাভোগাড্রো নাম্বার সংখ্যক। ঠিক আছে, 98 গ্রাম মানে আমি বলতে পারি এটা হলো 1 মোল, আর 1 মোল মানে হলো অ্যাভোগাড্রোর নাম্বার আছে। আমাকে বলছে 1 গ্রামে কয়টা পরমাণু রয়েছে। তো আমি পরমাণু দিয়ে এখন করব না, পুরো যৌগটা আমাদের যে মানে রেগুলার যে ম্যাথগুলো করলাম অনুসংখ্যা বের করার ক্ষেত্রে এইভাবেই করে পরে আমরা লাস্টে পরমাণু বের করব। আচ্ছা দেখো, চাইলে এর আগে ম্যাথটাতে করে দিতে পারতাম, বাট একটু বোঝার খাতিরে তোমাদেরকে করতেছি। তো 98 গ্রাম H2SO4 এ অণু রয়েছে কয়টা? 6.023 ইন্টু 10⁻23। ঠিক আছে, আচ্ছা এই পর্যন্ত করলাম। 1 গ্রাম বলছে। আচ্ছা, আমি তোমাদের জন্য একটু বোঝার খাতিরে একটু চেঞ্জ করে দিই। ধরো 1 গ্রামের জায়গায় তোমাকে বলছে 15 গ্রাম কত? ঠিক আছে, আচ্ছা না, 1 গ্রাম যেহেতু তোমরা কোশ্চেনে দেয়া আছে এটাই করো, পরে বাসায় করবা। সালফিউরিক অ্যাসিডে অণু রয়েছে আসলে দেখো 6.023 ইন্টু 10⁻23 ডিভাইডেড বাই 98। আমরা কিছুক্ষণ আগে অ্যান্সার কত পাইছিলাম?
দেখো অ্যান্সার কতটুকু পাইছিলাম, এইটা 6.14 ইন্টু 10 টু দি পাওয়ার 21, 6.14 ইন্টু 10 টু দি পাওয়ার 21t। আচ্ছা, এটা গেল আমাদের অ্যান্সার ছিল। মানে এটা হলো কি আছে, অণু বিদ্যমান। আমাদের কি অণু চাইছে কোশ্চেনে? আমার তো কোশ্চেনে অণু চাই নেই, আমাকে কি বলছে যে সালফিউরিক অ্যাসিডের 1 গ্রামে আসলে কয়টা পরমাণু বিদ্যমান। তো আমি দেখি যে H2SO4 এর পরমাণু কারা আছে, পরে পরমাণু কারা আছে, পরমাণু কারা আছে। দেখো হাইড্রোজেন কয়টা আছে, হাইড্রোজেন আছে হলো 2টি। আচ্ছা, সালফার কয়টা আছে, সালফার আছে হলো আমার 1টা, ঠিক আছে। আচ্ছা, অক্সিজেন কয়টা আছে, অক্সিজেন আছে আমার হলো 4টা। তারপর টোটাল পরমাণু আছে কয়টা, 7টি। আচ্ছা, আমরা কি জানি পরমাণু ছোট না অণু ছোট? ডেফিনেটলি পরমাণু ছোট। তো এই যে অণুর সংখ্যাটা, আমি যদি সালফিউরিক অ্যাসিডের পরমাণুর সংখ্যা বের করতে চাই, পরমাণুর মধ্যে আছে এখানে হাইড্রোজেন 2টা, অক্সিজেন আছে 4টা, 6টা, সালফার আছে 1টা, এই টোটাল 7টা পরমাণু মিলে আসলে সালফিউরিক অ্যাসিডের একটা অণু গঠিত হয়েছে। তো এই যে পরমাণু সংখ্যাটা পাইলাম, এটার সাথে যদি আমি 7 গুণ করে দেই, তাহলে আমি আলটিমেটলি ওভারঅল কি পরমাণুর সংখ্যাটা পাবো। তাহলে 6.14 ইন্টু 10 টু দি পাওয়ার 21 ইন্টু 7, এতটি আসলে কি থাকবে, পরমাণু থাকবে। এতটি আসলে কি থাকবে, পরমাণু থাকবে, এতটি পরমাণু থাকবে। তো চলো আমরা অ্যান্সারটা বের করি। গুণ 7, 4.3 ইন্টু 10 টু দি পাওয়ার 23টি পরমাণু বিদ্যমান। আচ্ছা, এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে। তো আমি তো তোমাকে কোশ্চেনে বলছে যে সালফিউরিক অ্যাসিডের পরমাণুর সংখ্যা জাস্ট বের করতে বলছে, আমি বের করছি যে 4.3 ইন্টু 10 টু দি পাওয়ার 23। ওকে ফাইন, ক্যালকুলেট করবা। আচ্ছা, তোমাকে যদি আলাদা করে কোশ্চেন করতো যে সালফিউরিক অ্যাসিডের হাইড্রোজেনের পরমাণুর সংখ্যা কত, অক্সিজেনের পরমাণুর সংখ্যা কত, সালফারের পরমাণুর সংখ্যা কত, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতাম? ধরো আমি অণুর সংখ্যাটা পেয়ে গেছি, আমাকে এখান থেকে যদি হাইড্রোজেনের সংখ্যা বের করতে বলতো, শুধুমাত্র পরমাণুর সংখ্যা, আমার হাইড্রোজেন সালফিউরিক অ্যাসিডের কয়টা আছে, 2টা। তো আমি এই সংখ্যাটার সাথে 2 গুণ করে দিতাম, তাহলে শুধুমাত্র হাইড্রোজেনের পরমাণুর সংখ্যা পেতাম। তারপর যদি তোমাকে বলতো অক্সিজেনের আসলে পরমাণুর সংখ্যা কত, এই যে অণুর সংখ্যাটা পাইছি তার সাথে অক্সিজেন কয়টা আছে, 4টা, 4টা গুণ করে দিতাম, তাহলে অক্সিজেনের পরমাণুর সংখ্যাটা পেতাম। সালফার কয়টা আছে, 1টা, এটার সাথে 1 গুণ করে দিলে তো এটাই হয়, এইটাই হলো সালফারের আসলে পরমাণুর সংখ্যা। আই থিঙ্ক এই টাইপের কোশ্চেনগুলো আমাদের পরীক্ষায় এমসিকিউতে অনেক বেশি আসে এবং গ নাম্বারে অনেক আসে, যে তোমার প্রত্যেকটার আসলে পরমাণুর সংখ্যা বের করে দেখাইতে হয়। খ নাম্বারের জন্য বেসিক্যালি অনেক বেশি ইম্পর্টেন্ট, বাট গতেও যেন মানে আসে মাঝে মাঝে, এসেছে এর আগে অনেকবার। সো এই জন্য আমরা এই টাইপের কোশ্চেনগুলো আমরা একটু পড়বো, ভালো করে মনোযোগ দিয়ে পড়বো। ওকে, আচ্ছা, এরপরে দেখো আমাদের টপিকটা ছিল গ্যাসের মোলার আয়তন। এরপর টপিকটা ছিল আমাদের গ্যাসের মোলার আয়তন। আচ্ছা, 1 মোল গ্যাসে, ঠিক আছে, বা গ্যাসীয় পদার্থে যে আয়তনটা আসলে দখল থাকে, বা 1 মোল গ্যাসীয় পদার্থ যে আয়তনটা দখল করে রাখতে পারে, এটাই হলো মূলত কি, তার মোলার আয়তন। এটা সংজ্ঞা ইজি, যে 1 মোল গ্যাসীয় পদার্থ যে পরিমাণ আয়তন দখল করে রাখতে পারে, 1 মোল গ্যাসীয় পদার্থ যে পরিমাণ আয়তন দখল করে রাখতে পারে, তাকে ওই গ্যাসের মোলার আয়তন বলে। সংজ্ঞা শেষ, ইজি। ঠিক আছে, ওকে। এরপর দেখো এখানে একটা জিনিস আছে, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, মানে আদর্শ তাপমাত্রা ও চাপ। সেটা হলো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 1 বায়ুমণ্ডল চাপকে একত্রে আসলে প্রমাণ তাপমাত্রা ও চাপ বলা হয়। ঠিক আছে, প্রমাণ তাপমাত্রা ও চাপ বলে, যেটাকে আমরা বলবো যে আদর্শ তাপমাত্রা ও চাপ, বা সংক্ষেপে আদর্শ তাপমাত্রা বা আদর্শ বা প্রমাণ অবস্থা বলা হয়। মানে বেসিক্যালি সহজ বাংলায় যদি বলি, আদর্শ তাপমাত্রা ও চাপ, এটার আসলে তাপমাত্রার পরিমাণটা কত, 0 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তো চলো আমরা দেখি, একটু লক্ষ্য করি। দেখো যে এটাকে আমরা ইংলিশে বলি হলো এসটিপি। ঠিক আছে,
স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। ঠিক আছে, আচ্ছা, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। আচ্ছা, এই ক্ষেত্রে আসলে আমার তাপমাত্রাটা কত? এই ক্ষেত্রে আমার তাপমাত্রাটা কত থাকবে? এই ক্ষেত্রে আমার তাপমাত্রা থাকবে হলো তোমার 0 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কত থাকবে? 0 ডিগ্রি সেলসিয়াস, বা এটাকে আমরা বলতে পারি 273 কেলভিন। 273 কেলভিন, 273 কেলভিন। আচ্ছা, এরপর চাপের কথা যদি বলি, চাপটা কত থাকে? এখানে চাপটা থাকে হলো 1 অ্যাটমসফিয়ার। চাপটা কত থাকে? 1 অ্যাটমসফিয়ার। আমরা চাপের আরো একটা একক জানি প্যাসকেল। ঠিক আছে, তো প্যাসকেলের যদি হিসাবটা করা যায় তাহলে আমরা বলতে পারি 101325। ঠিক আছে, প্যাসকেল। এটা মনে রাখতে পারো, না চাইলেও মনে রাখতে পারো, সমস্যা নাই। তো আমরা এই দুটাকে মূলত আদর্শ তাপমাত্রা ও চাপ বলি, বা আদর্শ অবস্থা বলি। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আসলে আমাদের গ্যাসের মোলার আয়তনটা কত? ঠিক আছে, এই ক্ষেত্রে আমাদের গ্যাসের মোলার আয়তনটা কত? এই ক্ষেত্রে আমাদের গ্যাসের মোলার আয়তন হলো 22.4 লিটার। 22.4 লিটার। দেখো, মানে এসটিপি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, বা আদর্শ তাপমাত্রা ও চাপ, এটা আরেকটা নাম আছে যে প্রমাণ অবস্থা। তো তোমাকে যদি কোশ্চেন করে যে প্রমাণ অবস্থায় তাপমাত্রা কত? 0 ডিগ্রি সেলসিয়াস, যেটা সেটা যদি কেলভিনে অপশনে থাকে এমসিইউর ক্ষেত্রে 273 কেলভিন। প্রমাণ অবস্থায় আসলে চাপ মাত্রার মান কত? 1 অ্যাটমসফিয়ার, যেটা প্যাসকেলে থাকে 101 325। ঠিক আছে, প্যাসকেল। আচ্ছা, আর এখানে গ্যাসের মোলার আয়তনটা কত? 22.4 লিটার। ওকে, এই পর্যন্ত। তবে আমাদের আরেকটা টপিক আছে এসএটিপি, তোমাদের বই যদি এটা ইনক্লুড করে নেই, এইচএসসি তে আছে। তারপর আমরা একটু জেনে রাখি, বিকজ ওখানে একটা তাপমাত্রা আছে, যে তাপমাত্রাটা আসলে আমাদের রুম টেম্পারেচার বা কক্ষ তাপমাত্রা বলা, এটা একটু জেনে রাখাটা ভালো। ঠিক আছে, দেখো, ওটাকে আমরা বলি হলো এসএটিপি। এটাকে আমরা ফুল ফর্মে বলতে পারি স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার। ঠিক আছে, তো এটা আমাদের বইয়ে দেয়া নাই, এইচএসসি তে আছে। তারপর আমরা একটু মনে রাখবো, কারণ আমাদের কক্ষ তাপমাত্রা যেহেতু মনে রাখতে হয়, তো কক্ষ তাপমাত্রার ক্ষেত্রে আমরা জাস্ট হলো এটা একটু মনে রাখবো। আচ্ছা, এই ক্ষেত্রে আসলে আমাদের তাপমাত্রাটা কত? এই ক্ষেত্রে আমাদের তাপমাত্রাটা একটু মনে রাখতে হবে। এই ক্ষেত্রে আমাদের তাপমাত্রা হলো 25 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এই 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটাকে আমরা কি বলতে পারি? 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটাকে আমরা বলতে পারি আসলে কি? আমাদের রুম টেম্পারেচার। কি বলতে পারি আমরা? কক্ষ তাপমাত্রা বলতে পারি। এমসিকিউতে যদি আসে যে কক্ষ তাপমাত্রা কত, তাহলে আমরা যেন এটা দেখাতে পারি যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে আসলে কক্ষ তাপমাত্রা বলে। এটাকে কেলভিনে প্রকাশ করতে পারলে আমরা ইজিলি জানি যে 273 যদি যোগ করি তাহলে আসলে আমার আলটিমেটলি রেজাল্ট কত আসে? 298 কেলভিন। ঠিক আছে, আচ্ছা, এটার চাপ সিমিলারলি 1 অ্যাটমসফিয়ার, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। আচ্ছা, এইটার গ্যাসের মোলার আয়তনটা কত? এটা আমাদেরকে একটু জানতে হবে। এই ক্ষেত্রে গ্যাসের মোলার আয়তনটা একটু এমসিকিউর জন্য মনে রাখবো। গ্যাসের মোলার আয়তন, ঠিক আছে, এসব মোলার আয়তনটা হলো 24.789 লিটার। ঠিক আছে, একটু মনে রাখবো। দেখো, আমাদের যখন প্রমাণ তাপমাত্রা ও চাপের যে কথা বলছে, সেখানে তাপমাত্রা হলো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তার মানে 273 কেলভিন। চাপ কত? 1 অ্যাটমসফিয়ার চাপ। সেই ক্ষেত্রে গ্যাসের মোলার আয়তন কত? 22.4 লিটার। এটা একটু মনে রাখবো। আর এসএটিপি এর ক্ষেত্রে স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসার, সেই ক্ষেত্রে তাপমাত্রা কত? 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। একটু মনে রাখবো, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে আমাদের রুম টেম্পারেচার বা কক্ষ তাপমাত্রা বলে। কেলভিনে যদি দেখি আমরা, তাহলে হলো 298 কেলভিন হয়। চাপ 1 অ্যাটমসফিয়ার। এই ক্ষেত্রে গ্যাসের মোলার আয়তনটা কত? 24.789 লিটার। একটু মনে রাখবো, যদি কখনো আসে যাতে আমরা পারি। ওকে, তো চলো
একটু দেখি, এই তো প্রমাণ অবস্থায় 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার। দেখো মনে রাখবা এককটা কিন্তু লিটার এককে, এককটা কিন্তু আমাদের লিটার এককে। ওকে, আচ্ছা আমাদের এখানে কিছু ম্যাথ দিয়ে দিছে। প্রমাণ অবস্থা আসলে 5 লিটার মিথেন গ্যাস কয়টা হাইড্রোজেন পরমাণু নিয়ে থাকতে পারে, খুব ইজি ম্যাথগুলো। তারপরে প্রমাণ অবস্থায় 10 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত, ঠিক আছে। তো এই যে গ্যাসীয় পদার্থের মোলার আয়তন, এই রিলেটেড আমাদের অনেকগুলো সূত্র আছে আমরা জানি। তো সূত্রগুলো যখন পারবো সেক্ষেত্রে আমাদের এই ম্যাথগুলো করতে তেমন কোনো সমস্যা হবে না। তো সূত্রগুলো আমরা একটু দেখে নিই, ঠিক আছে। দেখো মোলের সাথে প্রত্যেকটাই সম্পৃক্ত, মোলের সাথে প্রত্যেকটাই সম্পৃক্ত। ধরো n ইজ ইকুয়াল টু, যদি এটা n এর মতো এটা মনে হয়ে যাবে তখন তোমরা, আচ্ছা দেখো n ইজ ইকুয়াল টু প্রথমটা হলো w ডিভাইডেড বাই বড় হাতের m। ওকে, আচ্ছা w কে আমরা কি বলি, w কে বলি আমরা দ্রব্যের ভর বলতে পারি বা ব্যবহৃত ভর বলতে পারি। ওকে, আর বড় হাতের m টা আমরা কি জানি, আণবিক ভর জানি, আণবিক ভর জানি, দ্রব্যের ভর, আর বড় হাতের m টা হলো আণবিক ভর, ঠিক আছে। আচ্ছা আরেকটা n আমরা কি জানি, যে n ডিভাইডেড বাই na। আচ্ছা n দিয়ে আমরা কি বুঝবো, অণুর সংখ্যা। n দিয়ে আমরা কি বুঝবো, অণুর সংখ্যা। n দিয়ে আমরা কি বুঝবো, অণুর সংখ্যা। n দিয়ে বুঝবো হলো অণুর সংখ্যা। আর na দিয়ে কি বুঝবো, অ্যাভোগাড্রোর সংখ্যা, অ্যাভোগাড্রোর সংখ্যা, ঠিক আছে। এই সংখ্যা তো আমাদের সবার মোটামুটি ভাবে মুখস্থ, যে 6.023 ইন্টু 10⁻23। আচ্ছা এরপরে আরেকটা সূত্র ছিল, সেটা হলো যে আয়তন রিলেটেড 22.4। আচ্ছা এইখানে যে ভিটা, ভি মানে হলো ভলিউম, ভলিউম মানে আমরা জানি হলো আয়তন। একটু মনে রাখবা আয়তন কিন্তু আমরা কোন এককে প্রকাশ করব, আয়তন কিন্তু আমরা লিটার এককে প্রকাশ করব, আয়তন কিন্তু আমরা লিটার এককে প্রকাশ করব, ঠিক আছে। দেখো আমি সূত্রগুলো আবার বলতেছি, প্রত্যেকটার সাথে কিন্তু ইন্টারকানেক্টেড, ঠিক আছে। প্রত্যেকটাই দেখো, প্রত্যেকের ক্ষেত্রে এন আছে, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এন আছে, ঠিক আছে। এন সমান সমান ডাব্লিউ বাই বড় হাতের এম। ডাব্লিউ মানে কি, ব্যবহৃত ভর বা দ্রব্যে ভর। তারপর n ইজ ইকুয়াল টু n ডিভাইডেড বাই na, এটাকে আমরা বলতে পারি অণুর সংখ্যা ডিভাইডেড বাই অ্যাভোগাড্রোর সংখ্যা। তারপর n ইজ ইকুয়াল টু v ডিভাইডেড বাই 22.4। তো এখানে v হলো আয়তন, এবং আয়তনটা আমি কোন এককে রাখবো, লিটার এককে রাখবো, কারণ 22.4 হলো আমার লিটার এককে আছে। এই তো ঠিক আছে। তো আমরা যদি একটু কোশ্চেনের দিকে তাকাই, প্রমাণ অবস্থায় মানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 1 অ্যাটমসফিয়ার চাপে আমার 5 লিটার মিথেন গ্যাসে আসলে কয়টি হাইড্রোজেন পরমাণু আছে। 5 লিটার মিথেন গ্যাসে, 5 লিটার মিথেন গ্যাসে কয়টা হাইড্রোজেন পরমাণু আছে, ইজি, ঠিক আছে। তো চলো আমরা একটু ম্যাথটা করি, ঠিক আছে। দেখো কোশ্চেনে কি ছিল, যে 5 লিটার মিথেন গ্যাসে কয়টা, লিটার দিছে এবং কয়টি জানতে চাচ্ছে, ঠিক আছে। আচ্ছা দেখো আমরা সূত্র কি কি জানি, মানে লিটার মানে আয়তনের সাথেও আমার কিন্তু অণুর সংখ্যা রিলেটেড একটা সূত্র কি আছে। যেহেতু সবগুলো এন ছিল, আমাদের সূত্রটা এখানে একটু লিখে দেখো, ডাব্লিউ বাই এম সমান সমান ভি বাই 22.4 লিটার সমান সমান এন ডিভাইডেড বাই এন এ। এই তো দেখো, যেহেতু আমার আয়তনের সাথে আমার অণুর সংখ্যা চাইছে, তাহলে আমি সূত্রটা এইভাবে লিখতে পারি, 22.4 সমান সমান এন ডিভাইডেড বাই এন এ। এই তো, আর তো কিছু না, এই এতটুকুই, আর কিছু না। তো দেখো মিথেনের 5 লিটার, আচ্ছা সূত্র জানি, আমরা কি জানছি হলো ভি ডিভাইডেড বাই 22.4 ইজ ইকুয়াল টু এন ডিভাইডেড বাই এন এ। এই তো ভি এর মান কত দেওয়া আছে, 5 লিটার, ভি এর মান দেওয়া আছে 5 লিটার 22.4 is equal to n divided by na. n এর মান আমরা জানি 6.023 into 10⁻23। জাস্ট এখন আমাকে আড়াআড়ি গুণ করতে হবে, কার মান বের করতে হবে, আমাকে মান বের করতে হবে হলো n এর মান, কয়টা n এর মান, ঠিক আছে। সো চলো দেখো, তাহলে হলো n into 22.4 is equal to na into 5, এই তো, বা n সমান সমান
NA ইন্টু 5 ডিভাইডেড বাই 22.4। ঠিক আছে, একটু ক্যালকুলেট করি আমরা যে NA মানে কি 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23, আর এখানে জাস্ট সব কিছু দেওয়া আছে, ইজি। চলো 6.023 into 10 to the power 23, okay, into 5, okay, divided by 22.4, কত আসছে 1.34 into 10 to the power 23, এতটি, ইজি। জাস্ট সূত্রতে বসাই দিলেই ম্যাথ কমপ্লিট। আমার এই জায়গাটা আসলে বুঝতে হবে কার সাথে আসলে কি জানতে চাইছে, এতটুকু জায়গা বুঝলেই হবে যে V ডিভাইডেড বাই 22.4 লিটার, এখানে N এর মানটা মূলত আমাকে বের করতে বলছিল, ঠিক আছে, জাস্ট এই যে N এর মানটা বের করছি ক্যালকুলেট করে, এই তো, আর তেমন কোনো কঠিন বিষয় না, আই থিঙ্ক তোমরা বুঝছো। সেকেন্ড কোশ্চেনটা বলছে, দেখো প্রমাণ অবস্থায় সেম 10 গ্রাম হাইড্রোজেনের গ্যাসের আয়তন কত? 10 গ্রাম। কোন সূত্র? আমি সূত্রটা জাস্ট দেখাই দিই, দেখো গ্রামের কথা বলছে, ঠিক আছে, আর এখানে কি বলছে? আয়তনের কথা, V ডিভাইডেড বাই 22.4, এই তো। আমার এখানে কয় গ্রাম বলছে? 10 গ্রাম। আচ্ছা, হাইড্রোজেনের গ্যাসের কথা বলছে না, হাইড্রোজেনের ভর কত? 2 গ্রাম, রাইট? দেখো আপেক্ষিক পারমাণবিক 2 হবে, তাহলে এখানে 10 গ্রামের কথা বলছে, 10 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু, এখানে V বের করতে বলছে 22.4 লিটার। ক্যালকুলেট করো, ইজি, মুখে মুখে করা যায় এইসব ম্যাথ, ঠিক আছে, এগুলো এমসিকিউর ক্ষেত্রে অনেক বেশি ইম্পর্টেন্ট। জাস্ট সূত্র বলে দিলাম, ক্যালকুলেট করলেই শেষ। আচ্ছা, এরপরে কি বলছে? প্রমাণ অবস্থায় 5 লিটার মিথেন গ্যাসে কয়টি হাইড্রোজেন পরমাণু আছে? এই যে দেখো কয়টি হাইড্রোজেন পরমাণু আছে। আমরা যদি অণুর কথা বের করতে পারি, এখানে হাইড্রোজেন কয়টা আছে? 4টা, ঠিক আছে। অণুর সংখ্যা যখন বের করব, ওই যে ম্যাথ করছিলাম, অণুর সংখ্যা বের করব, জাস্ট 4 দ্বারা গুণ করে দিলে আমার হাইড্রোজেন পরমাণুর সংখ্যা বের হয়ে যাবে। তো চলো এখানে কি বলছে? 5 লিটার, আর হলো কয়টা হাইড্রোজেন পরমাণু আছে, লেটস সি, ঠিক আছে, 5 লিটার। ওকে, দেখো 3 নম্বর কোশ্চেন, 5 লিটার, দেখো V ডিভাইডেড বাই 22.4, আর ওখানে কি ছিল? T ছিল। আচ্ছা, N ডিভাইডেড বাই NA, ওকে, এই ছিল আমার সূত্র। এই সূত্রের মধ্যে তুমি মান বসিয়ে দিলে ম্যাথ কমপ্লিট। আচ্ছা দেখো 5 লিটার, এই যে 5, V এর মান কত? 5, 22.4 ইজ ইকুয়াল টু, আমাকে N এর মানটা, অনুসংখ্যা আমি যখন বের করতে পারবো, তার সাথে কিন্তু আমার মিথেনে পরমাণু আছে কয়টা? হাইড্রোজেনের 4টা, 4 গুণ করে দিলে আমার হাইড্রোজেন পরমাণু সংখ্যা পেয়ে যাব। তাহলে হলো এখানে অ্যাভোগাড্রোর নাম্বার, ওকে। আচ্ছা, আর গুণ করি, তাহলে হলো n গুণন 22.4 ইজ ইকুয়াল টু NA ইন্টু 5, ওকে। আচ্ছা, n সমান সমান NA ইন্টু 5 ডিভাইডেড বাই 22.4। NA বলতে কিন্তু কি বোঝাবে? অ্যাভোগাড্রো নাম্বার, ওকে। তো চলো আমরা জাস্ট একটু ক্যালকুলেট করি, ওকে। দেখো 6.023 into 10 to the power 23 গুণ 5 ডিভাইডেড বাই 22.5, 1.338, মানে 1.34 into 10 to the power 23T। কি আছে? অণু আছে, এই তো, মিথেনে এতটি অণু আছে। আচ্ছা, আমাকে কি বলছে? হাইড্রোজেন পরমাণু। দেখো আমি এখন এখানে লিখতে পারি CH4 এ, মিথেনে হাইড্রোজেন পরমাণু 4টি, ঠিক আছে, আছে না? 4টা পরমাণু নিয়ে তো মিথেনের মানে অণুটা গঠিত হয়েছে। তো অতএব তাহলে আমি বলতে পারি পরমাণুর সংখ্যা CH4 এ H এর পরমাণুর সংখ্যা আমি লিখতে পারি না এইভাবে। দেখো কি পাইছিলাম? 1.34 ইন্টু 10 টু দি পাওয়ার কত পাইছিলাম? 23
ইন্টু কয়টা হবে 4, এতটি কি হবে পরমাণু, এতটি পরমাণু। ঠিক আছে, জাস্ট ক্যালকুলেট করলেই আমাদের রেজাল্ট কমপ্লিট। গুণ 5.35 ইন্টু 10⁻23 এতটি, এটা হলো অ্যান্সার। কত ইজি। আমি যদি সূত্র বুঝি, যেমন এখানে আমার লিটারের সাথে টি এর সম্পর্ক, মানে হলো লিটারের সাথে আমার কি অণুর সংখ্যা রিলেটেড সূত্রটা আমাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, আমি যদি মাথায় রাখতে পারি তাহলে আসলে আমার জন্য কি বের করতে বলছে এটা বের করার কোনো ব্যাপার না। এই হলো আমার এই ম্যাথ। ওকে, তো চলো আমরা কোশ্চেনটা দেখি। আমাদের কোশ্চেনটা হলো প্রমাণ অবস্থায় 5টি কার্বন ডাইঅক্সাইড অণুর আয়তন কত। তোমাদের কাছে আমি দিয়ে দিলাম, তোমরা ইজিলি এখন বের করতে পারবা। দেখো এখানে কি বলছে, এখানে বলছে 5টা কার্বন ডাইঅক্সাইড অণুর আয়তন, মানে কিছুক্ষণ আগে যে আয়তন এবং টি এর যে সম্পর্কটা, দেখো সূত্র দেখো, ভি ডিভাইডেড বাই 22.4 লিটার, 22.4 লিটার, আর যেহেতু টি এর কথা বলছে এন ডিভাইডেড বাই এন এ। এর আগের কোশ্চেনটাতে আমার ভি এর মানটা দেয়া ছিল, এর আগের কোশ্চেনটাতে আমার কি ছিল, ভি এর মানটা দেয়া ছিল, এইবার দেয়া নাই। এবার কার মান দেয়া আছে, এন এর মান কত দেয়া আছে এখানে 5টি। ক্যালকুলেট করো, কি বের করতে বলছে, আয়তন কত, ভি বের করতে বলছে। ইজিলি, একদম কোনো ব্যাপারই না। ঠিক আছে, জাস্ট সূত্রটা একটু বুঝতে হবে। এগুলো তো বইয়ের ম্যাথ ছিল। আমরা যখন সিকিউ প্র্যাকটিস করতে যাব, কিছু আমাদের অ্যাডভান্স ম্যাথ করতে হবে, যাতে আমাদের একটু টাফ কোশ্চেন আসলে যাতে আমরা পারি। ঠিক আছে, এগুলো বইয়ের ম্যাথ ছিল, এগুলো খুব ইজি। তোমাদের বেসিকটা স্ট্রং করার জন্য এখান থেকে তোমাদের স্টার্ট করতে হবে, যাতে এই টাইপের ম্যাথগুলো যে তোমার বেসমেন্টটা ক্রিয়েট করতেছে, যাতে টাফ কোশ্চেন আসলে তোমরা ইজিলি পারো। সো এইগুলো আবার ভুল করা যাবে না, এগুলো একদম ঠিকঠাক মতো বুঝতে হবে। সূত্রগুলো যদি ঠিকঠাক মতো মনে রাখতে পারো, তাহলে আমাদের ক্ষেত্রে কি বাকি জিনিস করা কোনো টাফ হবে না। ওকে, এরপর আসতেছে আমাদের হলো মোলার দ্রবণ। আচ্ছা, এখানে একটা কথা দেয়া আছে, কথাটা হলো দ্রবণ কথা। ঠিক আছে, তো আমরা মোটামুটি ভাবে জানি যে ছোটবেলা থেকে ক্লাস 6 থেকে আমরা পড়তেছি দ্রবণটা আসলে তৈরি হয় কিভাবে। দ্রবণ তৈরি হওয়ার জন্য মূলত দুটো জিনিস লাগে, একটা হলো দ্রব লাগে, একটা হলো দ্রাবক লাগে। একটা লাগে কি লাগে, একটা লাগে হলো কি দ্রব, একটা কি লাগে দ্রব লাগে, আর একটা লাগে হলো আমার দ্রাবক। ঠিক আছে, এখন দ্রাবক হিসেবে আমরা সাধারণত কি ব্যবহার করি, তরল জাতীয়, তাই তো। তরল হিসেবে আমরা কি ব্যবহার করি, উৎকৃষ্ট মানের দ্রাবক কোনটা, পানি, এই তো। আর দ্রব হিসেবে আমরা কি কি সাধারণত ব্যবহার করি, শরবতের ক্ষেত্রে আমরা লবণ ব্যবহার করি, আমরা চিনি ব্যবহার করি, এই তো। তার মানে যেই জিনিসটাকে আমি দ্রবীভূত করানোর চেষ্টা করি সেটা হলো দ্রব, আর যার মধ্যে দ্রবীভূত করার চেষ্টা করি সেটা হলো দ্রাবক। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমার হলো মোলার দ্রাবণের মানে সংজ্ঞাটা দেখো, যে নির্দিষ্ট তাপমাত্রা নির্দিষ্ট থাকবে, এবং দেখো এখানে আরেকটা জিনিস নির্দিষ্ট আছে, সেটা হলো আমার কতটুকু পরিমাণ থাকবে। দেখো 1 লিটার, এটা কিন্তু সংজ্ঞায় ভুল করা যাবে না। নির্দিষ্ট তাপমাত্রায় কি বলছে, 1 লিটার দ্রবণের মধ্যে যদি 1 মোল দ্রব আমি মিক্সড করি বা দ্রবীভূত থাকে, তবে ওই দ্রবণটাকে আমি কি বলবো, 1 মোলার দ্রবণ বলবো। আবার বলতেছি, সংখ্যাটা খুব ইজি। নির্দিষ্ট তাপমাত্রায়, তাপমাত্রা কি থাকতে হবে, নির্দিষ্ট থাকতে হবে। নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে যদি 1 মোল দ্রব দ্রবীভূত করানো থাকে, তখন সেই দ্রবণটাকে আমি বলবো হলো 1 মোলার দ্রবণ অথবা মোলার দ্রবণ। আমি তোমাকে যদি বলি যে নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে আমি যদি 10 মোল দ্রব দ্রবীভূত করি, তাহলে ওই দ্রবণটার নাম কি হবে, 10 মোলার দ্রবণ। ঠিক আছে, 1 মোল দ্রব দ্রবীভূত থাকলে যদি 1 মোলার দ্রবণ হয়, তাহলে 10 মোল দ্রবীভূত করানো থাকলে দ্রবণটা হবে 10 মোলার দ্রবণ। আমি যদি 100 মোল দ্রব দ্রবীভূত করি, তাহলে আমার দ্রবণটার নাম হবে 100 মোলার দ্রবণ। ঠিক আছে, গট ইট, আই থিঙ্ক ইউ হ্যাভ গট ইট। দেখো এটা সংজ্ঞাটা আসে, ঠিক আছে, যে দুটা জিনিস আমরা মিস করে ফেলি, একটা হলো নির্দিষ্ট তাপমাত্রার কথাটা লিখি না, আর হলো আমার পরিমাণটা কতটুকু, 1 লিটার, এটা কিন্তু মাথায় যেন থাকে। তাহলে নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে যদি 1 মোল দ্রব দ্রবীভূত থাকে, তখন ওই দ্রবণকে আমরা 1 মোলার দ্রবণ বলি। ঠিক আছে,
এই দ্রবণের মধ্যে আমাদের বইয়ে দুটো জিনিসের কথা বলছে, একটা সেমিমোলার দ্রবণের কথা বলছে আর একটা হলো ডেসিমোলার দ্রবণের কথা বলছে। আরো একটাও আমরা জেনে রাখতে পারি, সেটা হলো সেন্টিমোলার। তো আমরা একটু নোট ডাউন করি। দেখো, সেমিমোলার দ্রবণ বলতে আমরা কি বুঝবো? সেমিমোলার দ্রবণ হলো মূলত 0.5 মোল দ্রব যদি দ্রবীভূত থাকে। তো আমি সংখ্যাটা কিভাবে লিখতে পারি? সংখ্যাটা এইভাবে লিখতে পারি যে নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে যদি 0.5 মোল দ্রব দ্রবীভূত করা হয়, তবে ওই দ্রবণটাকে আমি সেমিমোলার দ্রবণ বলতে পারি। ঠিক আছে, তাহলে সেমিমোলার দ্রবণের জন্য আমার আসলে মোলারিটির মান কতটুকু হবে? 0.5, এটা যেন মাথায় থাকে। আচ্ছা, এরপরে আরেকটা আছে, সেটা হলো তোমার ডেসিমোলার। এরপরে আরেকটা আছে, সেটা কি? সেটা হলো আমার ডেসিমোলার দ্রবণ। ডেসিমোলার দ্রবণের মান কত হবে? 0.1 মোলার। ঠিক আছে, এতটুকু মনে রাখবা। তাহলে এটা সংখ্যাটা আমি কিভাবে বলতে পারি? যে নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে যদি আমি 0.1 মোল দ্রবীভূত করি, তাহলে ওই দ্রবণের নামটা কি হবে? 0.1 মোলার দ্রবণ। 0.1 মোলার দ্রবণ। আর সেন্টিমোলারের ক্ষেত্রে আমরা মনে রাখবো 0.01 মোলার। সেন্টিমোলারের ক্ষেত্রে একটু মনে রাখবো সেন্টিমোলার, ঠিক আছে, সেন্টিমোলার দ্রবণের ক্ষেত্রে আমরা একটু মনে রাখবো 0.01 মোলার। এটা একটু মনে রাখবো, যদি এখান থেকে তেমন কোনো কোশ্চেন এখন পর্যন্ত আসে নাই। ঠিক আছে, তারপর একটু জেনে রাখলাম আমরা, যেহেতু সেমিমোলার ডেসিমোলার আছে, সেন্টিমোলারটা একটু মনে রাখলাম। তাহলে সেমিমোলার এমসিকিউতে আসে, তার মান কত হবে? 0.5 মোলার। ডেসিমোলারের মান কত হবে? 0.1 মোলার। সেন্টিমোলার কতটুকু হবে? 0.01 মোলার। ঠিক আছে, আই থিঙ্ক তোমরা এটা বুঝো। আচ্ছা, এই গেল আমার হলো কি মোলার দ্রবণ রিলেটেড আমার হলো কিছু ম্যাথ আছে। ওকে, ইজি ম্যাথ। এখন মোলার দ্রবণের আমাদের কিছু সূত্র জানতে হবে। মোলার দ্রবণের সূত্র ছিল W = SMB / 1000। তো চলো আমরা সূত্রটা একবার জাস্ট দেখে নেই। মোলার দ্রবণ প্রস্তুতির সূত্র হলো W = SMB / 1000। এখানে আয়তনটা কিন্তু মাইন্ডেড মিলিলিটার এককে করতে হবে। ঠিক আছে, একটু মাথায় রাখবা, আয়তনটা আমরা এখানে কোন এককে করব? মিলিলিটার এককে করব। আচ্ছা, আমি একটু বলে দিচ্ছি কাকে কি বলা হয়। আমরা W মানে অলরেডি মানে জানি, ঠিক আছে, W মানে আমরা অলরেডি জানি যে Wটাকে কি বলা হয়? Wটাকে বলা হয় তোমার হলো দ্রবে ব্যবহৃত ভর। দ্রবে ব্যবহৃত ভর। ঠিক আছে, S মানে আমরা কি জানবো? মোলারিটিকে আমরা S দ্বারা প্রকাশ করি, বা এটাকে আমরা ঘনমাত্রাও বলতে পারি। বড় হাতের M বলতে আমরা অলরেডি জানি, এটাকে আমরা কি বলবো? আণবিক ভর বলবো। ঠিক আছে, আর V বলতে আমরা জানি ভলিউম, বা এটাকে আমরা কি বলি? আমরা সবসময় জানি আয়তন বলি। আয়তনটা অবশ্যই কোন এককে থাকবে? মিলিলিটার এককে থাকবে। আয়তনটা কোন এককে রাখবো? আমরা মিলিলিটার এককে রাখবো। আবার বলতেছি, W = SMV / 1000। এখানে 1000টা কেন লেখা হয়েছে? কারণ V এককটা আমরা মিলিলিটার এককে রাখছি। তুমি যদি কোশ্চেনে লিটার পাও, তাহলে আসলে আলটিমেটলি এখানে 1000 দ্বারা ভাগ করার প্রয়োজন হবে না। ঠিক আছে, কোশ্চেনে তুমি যদি লিটার পাও তাহলে 1000 দিবা না। তুমি যদি 1000 দিতে চাও, কোশ্চেনে লিটার আছে, তাহলে ওই লিটারকে 1000 দ্বারা গুণ করে মিলিলিটার করবা। এটা যেন মাথায় থাকে। সো এত ভেজালে যাওয়ার দরকার নেই, আমি জাস্ট একটু মনে রাখবো আমার V এখানে কোন এককে করতে হবে? আমার V আয়তন মিলিলিটার এককে করতে হবে। এতটুকু মনে থাকলেই তোমার যেটাই আসুক তুমি জাস্ট কনভার্ট করতে পারবা। ওকে, তো চলো আমরা একটু কোশ্চেনটা দেখি। যে 250 মিলিলিটার, দেখো কি বলছে, মিলিলিটার আয়তনিক ফ্লাস্কে 0.2 মোলার, এখানে 0.2 মোলারের কথা বলছে, সোডিয়াম ক্লোরাইড দ্রবণ কিভাবে প্রস্তুত করব। আচ্ছা, কি কি দেওয়া আছে এটা আমরা যদি জানতে পারি, তাহলে আসলে আলটিমেটলি কোশ্চেনটা সলভ করা কোনো ব্যাপার না। আচ্ছা, দেখো মিলিলিটার দেওয়া আছে, তার মানে এটা আয়তন দেওয়া আছে, V এর মান দেওয়া আছে। 0.2 মোলার মানে এটা S এর মান দেওয়া আছে, রাইট? আচ্ছা, সোডিয়াম ক্লোরাইডের আমরা কিসের মান জানি? আমরা M এর মান জানি। সোডিয়াম ক্লোরাইডে আমরা কিসের মান জানি? আমরা M এর মান বের করতে পারবো। তো দেখো S মান জানি,
ভি এর মান জানি, এম এর মান জানি, আমাকে কি বলছে তোমার হলো দ্রবণ কিভাবে প্রস্তুত করবে বা কতটুকু প্রস্তুত করবে, কতটুকু যুক্ত করতে হবে, তাই তো, মানে ডাব্লিউ এর মানটা বের করতে বলছে। সো আমরা ডান দিকে একটু সাইডে মানগুলো লিখে ফেলি। ডাব্লিউ জানি না, এস এম এর মান কত 0.2 মোলার, ভি এর মান কত বলছে এখানে 250 ml, ওকে। আর হলো তোমার সোডিয়াম ক্লোরাইড, এটার আণবিক ভর কত হবে, সোডিয়াম আমরা জানি 23, ক্লোরিন হলো 35.5, 35.5, কত আসে তোমার হলো 68.5, রাইট নাকি 58.5 প্রবাবলি, 58.5, এটা বললাম হলো আণবিক ভর। তো চলো আমরা এখানে জাস্ট সূত্রটা বসাই, W is equal to SMV divided by 1000, এটা আমরা সূত্র জানি, মান বসাও। S এর মান কত দেয়া আছে 0.2, W বের করতে যেটা বলছে আমি এখানে রেখে দিলাম 0.2, M এর মান হলো 58.5 ইন্টু V এর মান কত 250 ডিভাইডেড বাই কত 1000, জাস্ট ক্যালকুলেট করি আমরা, ইজি। এইসব ম্যাথ সূত্র দিয়ে করলে কোনো ব্যাপারই না। আচ্ছা দেখো 0.2 58.5 ইন্টু 250 ভাগ 1000, ইজি। আমার রেজাল্ট আসছে কত 2.925, মানে 92 গ্রাম। এত গ্রাম যদি আমি 250 মিলিলিটার, ঠিক আছে, 0.2 মোলার সোডিয়াম ক্লোরাইডের মধ্যে প্রস্তুত করি বা করতে চাই, তাহলে আমার এখানে যুক্ত করতে হবে আসলে 2.92 গ্রাম সোডিয়াম, মানে 250 মিলিলিটার দ্রবণে, ঠিক আছে, তার ঘনমাত্রা যদি 0.2 মোলার হয়, তাহলে আমি কতটুকু সোডিয়াম ক্লোরাইড যুক্ত করব 2.92 গ্রাম, 2.92 গ্রাম, ইজি, ঠিক আছে। আচ্ছা পরের কোশ্চেনে যাই আমরা। 2 লিটার 0.1 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণের মধ্যে কি পরিমাণ সোডিয়াম কার্বনেট আছে, আচ্ছা কি কি দেয়া আছে এটা আমরা দেখি আগে। দেখো 2 লিটার মানে হলো ভি এর মান দেয়া আছে, 0.1 মোলার মানে এখানে এস এর মান দেয়া আছে, এখান থেকে আমরা এম এর মান বের করতে পারবো সোডিয়াম কার্বনেটের কি পরিমাণ, যেহেতু বলছে সেহেতু আমার এখানে বের করতে বলছে ডাব্লিউ এর মান কত। তো চলো আমরা সাইডে একটু জাস্ট লিখে ফেলি যে কাকে কি বলছে, তাহলে আমাদের জন্য ইজি হয়ে যাবে। আচ্ছা দেখো এখানে ডাব্লিউর মানটা আমরা জানি না, ডাব্লিউর মানটা আমরা জানি না, এখানে এস এর মান কত দেয়া আছে 0.1 মোলার, 0.1 মোলার, ওকে। তারপর আমার ভি এর মান কত দেয়া আছে 2 লিটার, 2 লিটার দেয়া আছে। আমার এখানে কি বলছিলাম আমি কোশ্চেনে, আমি অবশ্যই মিলিলিটার এককে করব, ঠিক আছে, তার মানে এখানে 2 ইন্টু 1000 মিলিলিটার পাইলাম, তাহলে হলো 2000 মিলিলিটার, ওকে। আচ্ছা এখানে সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেটের এম এর মানটা পাবো কিভাবে, একটু সাইড করি, হ্যাঁ উপরে একটু করি। সোডিয়াম কত আমরা জানি 23, 23 দুগুণে কত 46 যোগ কার্বন হলো 12, 16 গুণন 3, আচ্ছা করি দেখো 46 যোগ 12 যোগ 48, ঠিক আছে, লেটস সি 50 60, আচ্ছা 106 প্রবাবলি, 46 প্লাস 12 প্লাস 48, 106, ওকে। তাহলে আমরা কত পাইলাম 106 পাইলাম, সব পাই গেছি, এখন খালি জাস্ট মান বসাবো। দেখো তাহলে W ইজ ইকুয়াল টু SMV ডিভাইডেড বাই 1000, ওকে। এস এর মান কত দেয়া ছিল 0.1 ইন্টু এম এর মান কত পাইলাম আমরা 106 ইন্টু ভি এর মান কত পাইছি আমরা 2000 ডিভাইডেড বাই 1000, ওকে। তাহলে হলো এটা খুব ইজি ক্যালকুলেশন, 0.1 into 106 into 2, 21.2 গ্রাম, এটা হলো আমার অ্যান্সার, ঠিক আছে, খুবই ইজি, এটা কোনো বিষয় না, জাস্ট কি কি দেওয়া আছে এটা বুঝছি, সূত্র বসাইছি, আর কিছু করতে হবে কিনা, কারণ আমার এখানে সোডিয়াম কার্বনেটের আমার আণবিক ভরটা বের করা লাগছে, আর এখানে ভি এর মানটা লিটারে ছিল, তোমাকে যেটা বলছি যে তুমি মিলিলিটার এককে করবা, তাহলে ভিটাকে আমি মিলিলিটার এককে করে নিয়েছি,
আর তুমি যদি মনে করো এগুলো করতে করতে যখন তোমার অভ্যাস হয়ে যাবে তখন লিটার দেখছো, সো সূত্রের মধ্যে তুমি আর 1000 দিচ্ছ না তখন, তো এটা নিয়ে আর তেমন কোনো সমস্যা হবে না। সো আই থিঙ্ক তোমরা এটা বুঝছো, এটা নিয়ে আর কোনো সমস্যা নাই। তো নেক্সট টপিকে যাই আমরা। আরেকটা কোশ্চেন দেওয়া আছে যে 0.75, এটা আমরা জাস্ট তোমরা করবা, আমি জাস্ট বলে দিচ্ছি। দেখো কি কি দেওয়া আছে, 0.75 মোলার দেওয়া আছে, তার মানে এস এর মান দেওয়া আছে। সোডিয়াম কার্বনেট দ্রবণের মধ্যে 20 গ্রাম মানে ডাব্লিউ এর মান দেওয়া আছে। সোডিয়াম কার্বনেট দ্রবীভূত থাকলে ওই দ্রবণে আসলে আয়তন কতটুকু, ভি এর মানটা বের করতে বলছে। সোডিয়াম কার্বনেট দেখো ডাব্লিউ ইজ ইকুয়াল টু এস এম ভি ডিভাইডেড বাই 1000, SMV ডিভাইডেড বাই 1000, এই তো আমার কি বের করতে বলছে, আমার আয়তন বের করতে বলছে। তার মানে V ইজ ইকুয়াল টু ইনটু W ডিভাইডেড বাই SM, এই তো মান বসাও, শেষ, মিলিটার এককে চলে আসবে, খুব ইজি। সো এই টাইপের কোশ্চেনগুলো আমরা জাস্ট সূত্র একটু বুঝলে কি কি দেওয়া আছে জাস্ট ইজিলি করতে পারবো। ওকে, যেহেতু আমরা এটা ইজিলি করতে পারবো, আমরা নেক্সট টপিকে চলে গেলাম। আমরা শতকরা সংযুতিতে আসি, ঠিক আছে। তো শতকরা সংযুতি আমাদের একটা ইম্পর্টেন্ট টপিক, যে আমাদের যৌগের ক্ষেত্রে আমাদের মোলের শতকরা বা মোলের শতকরা সংযুতি বের করতে হয়। শতকরা সংযুতি দেওয়া থাকে, শতকরা সংযুতি থেকে আমাকে স্থূল সংকেত বের করতে হয়, এবং স্থূল সংকেত থেকে আমার আণবিক সংকেত বের করতে হয়। তো সাধারণত কোশ্চেন যেটা করে যে আমাকে আণবিক সংকেত বের করতে বলে, যে আমার শতকরা সংযুতি দেওয়া থাকে। তো শতকরা সংযুতি দেওয়া থাকলে আমাকে আণবিক সংকেত বের করতে গেলে আমাকে স্থূল সংকেতও বের করতে হয়, কারণ এটা একটা সিরিয়াল, যে শতকরা সংযুতির পর আমাকে স্থূল সংকেত বের করতে হবে, তারপর স্থূল সংকেত থেকে আমি আসলে আণবিক সংকেত বের করতে পারবো। সো আমাদের বেশিক্ষণ সময় লাগবে না, জাস্ট আমরা 10 মিনিট ভালো করে বুঝলেই আমরা এই টপিকটা বুঝতে পারবো। দেখো শতকরা সংযুতি, যেহেতু শতকরা কথা বলছে, আসলে 100 গ্রামের মধ্যে, যেহেতু আমরা সবগুলো দ্রবের ভর ব্যবহার করতেছি বা দ্রব্য রিলেটেড সবকিছু, তো কোনো যৌগের 100 গ্রামের মধ্যে আসলে কোনো মৌলও যত গ্রাম দ্রবীভূত থাকে, যত গ্রাম দ্রবীভূত থাকে সেটাকে আমরা বলবো হলো শতকরা সংযুতি। কোনো যৌগের 100 গ্রাম এর মধ্যে আসলে যতটুকু কি থাকবে, ঠিক আছে, যেহেতু 100 কথা বলছে, তো এই জন্য আমার এটার নাম হলো শতকরা সংযুতি। আচ্ছা, শতকরা সংযুতি, কোনো যৌগে একটা মৌলের আসলে শতকরা সংযুতি নির্ণয়ের সূত্রটা কি? তো চলো আমরা শতকরা সংযুতি নির্ণয়ের সূত্রটা একটু দেখি। দেখো পরমাণুর, ঠিক আছে, বা মৌলের, পরমাণুর, ঠিক আছে, মৌলের একই কথা, আমরা কি করব, তার ভর মানে জারটা বের করব, জারটা বের করব, তার ভরটা জানা লাগবে। তার মানে হলো পরমাণুর ভর, এটা আমরা জানতে হবে। মানে ওই যৌগের মধ্যে আসলে যে পরমাণুটার শতকরা সংযুতি বের করতে চাচ্ছি, তার জন্য পরমাণুর ভরটা আমি জানি, গুণন ওখানে আসলে পরমাণুর সংখ্যা কতটুকু আছে, পরমাণুর সংখ্যা কয়টা আছে এটা আমাকেও জানতে হবে। পরমাণুর সংখ্যা কয়টা আছে এটা আমার জানতে হবে। যেহেতু আমি শতকরা বের করতেছি, গুণন হলো 100, গুণন কি 100, আর নিচে কি থাকবে, যৌগের কি আণবিক ভর, যৌগের আণবিক ভর, ঠিক আছে। যেহেতু পার্সেন্টেজ, এই যে আমার সেই কি সূত্র, আমি হাতে কেন লিখলাম, যাতে তোমরা আমার সাথে সাথে মনে করতে পারো। দেখো আমরা কোনো যৌগে উপস্থিত যে মৌলগুলো ছিল তাদের শতকরা সংযুতি যদি বের করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে সূত্র কি হবে, নিচে থাকবে হলো আণবিক ভর যৌগের, উপরে থাকবে যেই পরমাণুটার আসলে শতকরা সংযুতি বা যে মৌলটার শতকরা সংযুতি বের করতেছি তার আসলে পরমাণুর ভর, পরমাণুর সংখ্যা ইনটু 100, ঠিক আছে। এই হলো আমার সূত্র, আমরা দু একটা একটু প্র্যাকটিস করি, তাহলে আই থিঙ্ক বের করতে পারবো। দেখো এখানে দিছে যে অ্যালুমিনিয়াম সালফেট যৌগে আসলে অ্যালুমিনিয়াম, সালফার এবং অক্সিজেনের শতকরা সংযুতি কত। তো চলো আগে আমার সর্বপ্রথম কাজ হবে যৌগের আণবিক ভরটা বের করে নেওয়া। তো আমরা একটা সাইডে করি, অ্যালুমিনিয়াম সালফেট, ঠিক আছে, এর আসলে আণবিক ভর কত। দেখো এখানে সালফেটের যোজনী 2, অ্যালুমিনিয়ামকে দিছে, অ্যালুমিনিয়ামের যোজনী 3, সে সালফেটকে দিছে। আচ্ছা, অ্যালুমিনিয়াম আমরা জানি 27, ঠিক আছে, গুণন 2 যোগ, আচ্ছা এখানে দেখো সালফার মানে অক্সিজেন সবার সাথে কিন্তু 3 গুণ আছে, তো তুমি চাইলে এই সালফেটের সাথে 3 গুণ করে দিতে পারো, অথবা তুমি আলাদা করে সবার সাথে 3 গুণ করে দিতে পারো, ঠিক আছে। তো 32 গুণন 3 আর
16 গুণন 12, ঠিক আছে? আমি জাস্ট কি করলাম, সবার সাথে 3 গুণ করে দিছি। তো চলো একটু আমরা প্র্যাকটিস করি। 27 গুণন 2 54, 96, আর হলো 16 ইন্টু 12 192। আসলে আলটিমেটলি কত হয়, যোগ 96 যোগ 54 342 পেলাম। অ্যালুমিনিয়াম সালফেটের আসলে আণবিক ভর পেয়ে গেছি। এখন আমার কার কারে বের করতে হবে, অ্যালুমিনিয়ামের আলাদা করে বের করতে হবে, সালফারের এবং অক্সিজেনের শতকরা সংযুতি বের করতে হবে। খুব ইজি ব্যাপার। দেখো তাহলে দেখো শুরুতে আমরা কি করব, অ্যালুমিনিয়ামের শতকরা সংযুতি। আচ্ছা সূত্র কি জানি আমরা, নিচে থাকবে হলো কি যোগের আণবিক ভর 342। আচ্ছা এখানে অ্যালুমিনিয়ামের ভর কত, 27। আচ্ছা অ্যালুমিনিয়াম এখানে কয়টা আছে, এখানে অ্যালুমিনিয়াম আছে হলো 2টা, গুণন 2 ইন্টু 100%, ঠিক আছে? তো চলো আমরা একটু দেখে নেই যে আসলে আলটিমেটলি আমাদের 15.78%। ওকে, এরপর কত আছে, সালফার। আচ্ছা সালফারের শতকরা সংযুতি, আচ্ছা এটাও আমরা ইজিলি বের করতে পারবো, 342। আচ্ছা এখানে সালফার আছে কয়টা, দেখো এখানে দেখো এখানে কিন্তু সালফারের সাথে কিন্তু 3 গুণ আছে, তার মানে সালফারের ভর হলো 32 গুণন 3 ইন্টু 100%, ঠিক আছে? তো এখানে যদি আমরা ক্যালকুলেট করি আলটিমেটলি কত পাচ্ছি আমরা, 28.07%। আচ্ছা এই পর্যন্ত আই থিঙ্ক সবাই বুঝছো, রাইট? আচ্ছা এরপর আমার যে টপিকটা আছে সেটা হলো অক্সিজেন। আচ্ছা একটু উঠাই নেই, দেখো অক্সিজেনের আসলে শতকরা সংযুতি। অক্সিজেনের শতকরা সংযুতি আমরা পাবো, দেখো অক্সিজেনও কিন্তু ছিল কি 4টা, ফার্স্টে ছিল সালফেটের মধ্যে, বাইরে কিন্তু আবার 3 গুণ ছিল। তো অক্সিজেনের পারমাণবিক ভর 16 গুণন 12 গুণন 100, এখানে পার্সেন্টেজ 342। আচ্ছা এটা যদি আমরা একটু ক্যালকুলেট করি তাহলে আসলে 56.14%। আচ্ছা এবার আমরা একটা কাজ করব, সেটা হলো দেখো যে সবগুলো যোগ করে আসলে অ্যাটলিস্ট যেন আমার 99.99% অ্যাটলিস্ট হয়, আর 100% হলে তো আলহামদুলিল্লাহ। ওকে তো চলো একটু যোগ করে দেখি, 15.78 প্লাস 28.07 প্লাস 56.14, একদম যোগ করে দেখলাম আমরা আসলে 99.99% হয়েছে, তার মানে ম্যাথটা ঠিক হয়েছে। যদি আমরা দেখি যে আসলে আমাদের 99.99% কম হয়েছে, তাহলে আমাদের একটু হিসাবটা ভালো করে করতে হবে যে আসলে কোথাও আমরা হয়তো ভর এদিক সেদিক একটু করে ফেলছি, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করব এই শতকরা সংযুতি বের করার পর আমরা এইভাবে যোগ করে দেখবো যে আসলে আমাদের 99.99% হয়েছে কিনা বা 100% হয়েছে কিনা। যদি হয় তো ঠিক আছে, আমাদের ম্যাথ ওকে। আচ্ছা তো নেক্সট টপিকে যাই। আসলে শতকরা সংযুতি থেকে বেশিক্ষণ সময় লাগবে না, শতকরা সংযুতি থেকে আসলে আমাদের কিভাবে স্থূল সংকেত বের করা যায়, ঠিক আছে? শতকরা সংযুতি থেকে আমরা আসলে কিভাবে স্থূল সংকেত এবং আণবিক সংকেত বের করতে পারবো, এটাই হলো আমাদের মেইন টার্গেট, যে শতকরা সংযুতি থেকে আমার স্থূল সংকেত বের করতে হবে এবং আণবিক সংকেত বের করতে হবে। তো সর্বপ্রথম আগে যে কথাটা বলবো, স্থূল সংকেত মানে কি? দেখো স্থূল সংকেত মানে হলো একটা যৌগের আসলে অনুপাতকে বোঝাবে, সরল অনুপাতকে বোঝাবে, ঠিক আছে? আর আণবিক সংকেত হলো তার আসলে মানে এক্সাক্ট যে পরমাণুর সংখ্যা একটা যৌগের মধ্যে কয়টা থাকবে, কি অবস্থায় আছে, এই অনুপাতটাই বোঝাবে। তো সরল অনুপাত বোঝাবে হলো তোমার স্থূল সংকেতের ক্ষেত্রে, যেমন ধরো আমি তোমাকে একটা উদাহরণ দিতে পারি, C6H6, এইটা হলো আমার কি, এইটা হলো আমার হলো আণবিক সংকেত। আমি যদি স্থূল সংকেত প্রকাশ করতে যাই তাহলে দেখো দুই ক্ষেত্রে কিন্তু 6 আছে, C6H6, ঠিক আছে? আমি 6 দ্বারা ভাগ করলে C1
H1 হয়, অনুপাতটা সরল অনুপাত হয়ে গেল। এটা হলো স্থূল সংকেত। আবার যদি আমি একটা উদাহরণ দিই, C6H12O6, আমরা জানি এটা খুব আমাদের পরিচিত একটা সংকেত, সেটা হলো তো গ্লুকোজ। এখানে আমরা চাইলে 6 দ্বারা ভাগ করতে পারি, তাহলে কত হবে C1H21, তার মানে অনুপাত কত 1:2, 2:1। এই যে একটা সরল অনুপাত পাচ্ছি, এটা হলো আমার স্থূল সংকেত। আর আণবিক সংকেতের মাধ্যমে আমরা ওই যৌগের মধ্যে আসলে তোমার কি কি পরমাণুগুলো কি অবস্থা আছে, কয়টা নিয়ে আছে, সবকিছু জানতে পারি। ওকে, তো চলো যে আসলে শতকরা সংযুতি থেকে কিভাবে স্থূল সংকেত বের করা যায়, এর মোটামুটি 4টা ধাপ আছে। প্রথম ধাপ কি, যে শতকরা সংযুতিকে, প্রত্যেকটা মৌলের শতকরা সংযুতিকে তার নিজস্ব পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হবে। তার নিজস্ব পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হবে, মানে যার শতকরা সংযুতি দেয়া আছে তাকে কি দিয়ে ভাগ করব, তার নিজস্ব পারমাণবিক ভর দ্বারা ভাগ করব। করলাম সবার। এরপরে কাজ কি, এরপরে কাজ হলো এর মধ্যে আমাকে ডিটেক্ট করতে হবে সবচেয়ে ক্ষুদ্র আসলে ফলাফল কোনটা ছিল। ঠিক আছে, দেখো এরপরটা কি বলছে, ভাগফলগুলোর মধ্য থেকে যে সংখ্যাটি আমার কি থাকবে, যে সংখ্যাটি আমার ক্ষুদ্রতম, সেই সংখ্যা দিয়ে আমার যে ভাগফলগুলো পাইছিলাম সবগুলোকে আমি ভাগ করব। সবগুলোকে কি করব, আমি ভাগ করে ফেলবো এবং ভাগফলগুলোকে নিকটতম পূর্ণ সংখ্যায় পরিণত করব। যদি দশমিক আসে তাহলে এমন একটা সংখ্যা দ্বারা গুণ করব যাতে হলো পূর্ণ সংখ্যা পাই। ঠিক আছে, এবং এটা যেন সব ক্ষেত্রেই হয়। আচ্ছা, প্রয়োজন হলে যে কোনো সংখ্যা দিয়ে সবগুলোকে গুণ করতে হবে। ওকে, মৌলসমূহের প্রতীকের নিচে যে সংখ্যাটা পাবো, ঠিক আছে, ফলাফলের এই যে গুণ টুন করার পর পূর্ণ সংখ্যা করার পর যেটা পাবো, সেটা আসলে ওই প্রতীকের ডান পাশে লিখে ওই পূর্ণ সংখ্যাগুলোকে বসিয়ে দিলেই আমরা আসলে স্থূল সংকেতটা পেয়ে যাই। মৌলগুলোর প্রতীকের নিচে ডান পাশে 1 থাকলে সেটি লেখার আসলে কোনো প্রয়োজন হয় না। এগুলো একটা বেসিক নিয়ম। আবার একবার বলে দিচ্ছি। প্রথম কাজ, আমার যে শতকরা সংযুতি দেওয়া থাকবে যেই মৌলের পাশে, সেই মৌলের পারমাণবিক যে ভর নিজস্ব, সেটা দিয়ে আমরা তাকে ভাগ করব। সবাইকে করলাম। এরপরে আমি আইডেন্টিফাই করব সবচেয়ে এই ভাগফলগুলোর মধ্যে কি আমার সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা কোনটা, বের করলাম। ওটা দ্বারা আবার যে ভাগফলগুলো ছিল সবাইকে আবার ভাগ করব, ভাগ করলাম। এরপরে আমি দেখব আসলে সবাই পূর্ণ সংখ্যা আছে কিনা। যদি না থাকে, পূর্ণ সংখ্যা বানানোর চেষ্টা করব। সেটা হইতে পারে যে কাছাকাছি কোনো সংখ্যা ধরে, অথবা এমন কোনো সংখ্যা দ্বারা গুণ করে যাতে পূর্ণ সংখ্যা পাই। এই তো, ব্যাস, এই যে পেলাম আমরা হলো কি স্থূল সংকেত। তো চলো আমরা একটা কোশ্চেন সলভ করলে আই থিঙ্ক স্থূল সংকেতের ব্যাপার স্যাপারগুলো বুঝতে পারবো। দেখো এখানে কি বলছে, কোনো যৌগের মৌলগুলোর শতকরা সংযুতি দেয়া আছে, হাইড্রোজেন পার্সেন্টেজ এত দেয়া আছে, সালফারের পার্সেন্টেজ এত দেয়া আছে, অক্সিজেনের এত পার্সেন্টেজ দেয়া আছে। তোমাকে কি বের করতে বলছে, স্থূল সংকেত বের করো। কোনো ব্যাপার হলো, দেখো হাইড্রোজেন, ঠিক আছে, কত পার্সেন্ট দেয়া আছে, 2.04%, 2.04। আচ্ছা, হাইড্রোজেনের ভর কত জানি আমরা, 1 দিয়ে যদি ভাগ করি তাহলে আসলে কত পাবো, এটাই পাবো, 2.04 পেলাম। ওকে, এরপরে সালফারের ক্ষেত্রে কি করব, সালফার কত দেয়া আছে, 32.65%, 32.65%। আচ্ছা, এই যে 2টাকে আলটিমেটলি 2 ধরতে পারো, 2.04 তো তুমি 2 ধরতে পারো, কোনো সমস্যা নাই। আচ্ছা, সালফার দিয়ে আছে, এটা 32 দিয়ে ভাগ যদি করি, সালফারের পারমাণবিক ভর কত, 32 দিয়ে যদি ভাগ করি তাহলে কত আসে, 1.65 কিছু একটা এরকমই আসে, এরকমই তো আসার কথা। ঠিক আছে, একটু করে নেই, একটু করে, 32.65 ভাগ 32, 1.02, সরি 1.02। তো এটাকে আমি 1 ধরতে পারি, এটাকে আমি কি ধরতে পারি, 1 ধরতে পারি। আচ্ছা, এরপরে অক্সিজেন আছে, অক্সিজেন কত দেয়া আছে, 65.3 ডিভাইডেড, আচ্ছা অক্সিজেনের কত, 16, একটু ভাগ করি। আচ্ছা, ভাগ করি 65.3 ভাগ 16, 4.08, 4.08। এটাকে আমি 4 ধরতে পারি, এটাকে আমি কি ধরতে পারি, 4 ধরতে পারি। তাহলে দেখো আমি যদি প্রত্যেকটার জায়গায় যদি এই সংখ্যাগুলো বসাই দেই তাহলে আসলে আলটিমেটলি কি পাবো, স্থূল সংকেত পাবো। তাহলে দেখো স্থূল সংকেতটা কি দাঁড়ায়, স্থূল সংকেতটা দাঁড়াচ্ছে দেখো। আচ্ছা, হাইড্রোজেনের পরে কত বসাবো, হাইড্রোজেনের পরে 2 বসাবো, এই যে H2 বসালাম। সালফারের পরে কত বসাবো, 1 বসাবো, 1 যেহেতু না লিখলেও চলে লিখলাম না। অক্সিজেনের পরে কত বসাবো,
4 বসাবো। এই তো এটা আমরা কি পেলাম, এটা পেলাম হলো আমার কি অ্যান্সার। এই হলো আমার হলো সালফিউরিক অ্যাসিড পেলাম আসলে স্থূল সংকেত হিসেবে। তো আমার কাজ কি, আমার কাজ হলো যে প্রত্যেকটার পার্সেন্টেজকে আসলে আলটিমেটলি তার নিজস্ব পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হবে, করছি। এর মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা তো এইটাই ছিল। আমি ছোট্ট করে একটা ভুল করে ফেলছি, যেহেতু আমি মানে পূর্ণ সংখ্যা পাই গেছিলাম এই জন্য। দেখো এর মধ্যে প্রত্যেকটা সংখ্যার মধ্যে কিন্তু এটা সবচেয়ে ছোট। এটা দ্বারা যদি এটাকে ভাগ করি, 1 দিয়ে 2 কে ভাগ করলে কত হয়, 2 হয়। 1 দ্বারা 4 কে ভাগ করলে 4 হয়। ঠিক আছে, তার মানে আলটিমেটলি 1 হওয়ার কারণে এখানে নাম্বারে কোনো রকম চেঞ্জ হয়নি। সো এটা আবার একটু বলি, মনে করাই দিচ্ছি। প্রথম কাজ হলো আমার নিজস্ব পারমাণবিক ভর দ্বারা ভাগ করা। এরপরে এখানে আমার ক্ষুদ্রতম সংখ্যা কি ছিল, ক্ষুদ্রতম সংখ্যা এখানে কি পাইছিলাম আমরা, ক্ষুদ্রতম সংখ্যা পাইছিলাম হলো 1। 1 দ্বারা 2 কে ভাগ করলে 2 হয়, 1 দ্বারা 1 কে ভাগ করলে 1 হয়, 1 দ্বারা 4 কে ভাগ করলে 4 হয়। তাহলে আমি যদি তাদের নিচে নিচে বসাই তাহলে আমি সংকেতটা পাই এটা। ক্লিয়ার? আবার বলতেছি, প্রথম কাজ হলো শতকরা সংযুতিকে তার নিজস্ব পারমাণবিক ভর দ্বারা ভাগ করব। এরপরে ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করে আবার ভাগফলগুলোকে ভাগ করব পূর্ণ সংখ্যা পাওয়া পর্যন্ত, বা পূর্ণ সংখ্যা পেলাম, অথবা কাছাকাছি এমন সংখ্যা নিতে হবে যাতে পূর্ণ সংখ্যা হয়, অথবা এমন কিছু সংখ্যা দ্বারা গুণ করতে হবে যাতে পূর্ণ সংখ্যা পাই। ওকে, এরপর ওই সংখ্যাগুলো জাস্ট হলো আমার সেই মূলের নিচে নিচে লিখে দিতে হবে, তাহলে আমার হলো স্থূল সংকেত পেয়ে যাব। ওকে, এরপর পেয়ে গেছি। আচ্ছা, আণবিক সংকেত। ঠিক আছে, তো আণবিক সংকেত এটাই আমার হলো কোশ্চেনে সবচেয়ে বেশি আসে, যে আণবিক সংকেত বের করে দেখাও, আণবিক সংকেত বের করে দেখাও। তো আণবিক সংকেত স্থূল সংকেত থেকে মূলত আণবিক সংকেত বের করতে পারবো। তো এখানে কোশ্চেন হলো শতকরা সংযুতি থেকে কিভাবে যোগের আণবিক সংকেত বের করা যায়। শতকরা সংযুতি দেয়া থাকবে, সেখান থেকে আমি স্থূল সংকেত বের করব। এরপরে কাজ কি, এরপরে কাজ হলো আমার এই সূত্রটা জানা, যে আণবিক সংকেত আমি কিভাবে বের করব। আণবিক সংকেত সমান সমান স্থূল সংকেত, এখানে নিচে কি আছে, এন আছে। এন এর মানটা আমি পাবো কোথায়, এন এর মানটা পাওয়ার জন্য আমাকে কি কিছু সূত্র অবলম্বন করতে হয়। এন সমান সমান মনে রাখবা যে উপরে থাকবে হলো আণবিক ভর, ঠিক আছে, মানে হলো আণবিক সংকেতের ভর, আণবিক সংকেতের ভর, ঠিক আছে, আর ডিভাইডেড কি থাকবে, স্থূল সংকেতের ভর, স্থূল সংকেতের ভর, আণবিক সংকেতের ভর ডিভাইডেড বাই স্থূল সংকেতের ভর, আণবিক সংকেতের ভর ডিভাইডেড বাই স্থূল সংকেতের ভর। এটা যেন আমাদের মাথায় থাকে। এই হলো আমার কি এন এর মান নির্ণয়। আচ্ছা, এই জায়গায় আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো যে অনেক সময় আমাদের কোশ্চেনে আণবিক ভর, যোগের আণবিক ভর দেয়া থাকবে, ম্যাক্সিমাম কোশ্চেনে দেয়া থাকবে। যদি না দেয়া থাকে দেখবা বাষ্প ঘনত্ব দেয়া থাকবে। জাস্ট বলে রাখি, কখনো কখনো আসতে পারে যে বাষ্প ঘনত্ব দেয়া থাকবে, বাষ্প ঘনত্ব দেয়া থাকবে, মানে ভেপার ডেনসিটি দেয়া থাকবে। তাকে যদি তুমি 2 দ্বারা গুণ করো তাহলে কি পাবা, আণবিক ভর পাবা। কি পাবা, আণবিক ভর পাবা। এটা একটু মাথায় রাখিও, ঠিক আছে। যদি কখনো দেখো যে বাষ্প ঘনত্ব দেয়া আছে, ঠিক আছে, কি দেওয়া আছে, বাষ্প ঘনত্ব দেয়া আছে, তোমার আণবিক ভর দেয়া নাই যৌগের, তখন তুমি কি করবা, বাষ্প ঘনত্বকে আমি যদি 2 দ্বারা গুণ করি তাহলে আণবিক ভর পাবো। ওকে, আবার তোমাকে অনেক সময় দেখা যায় এমসিকিউতে কোশ্চেন করতে পারে যে আণবিক ভর দেয়া আছে একটা যৌগের, তার বাষ্প ঘনত্ব কত হবে। ইজি, দেখো আণবিক ভর দেয়া আছে, বাষ্প ঘনত্ব কিভাবে বের করবা, দুইটা কি অবস্থায় আছে, এখানে গুণ আকারে আছে, ওই পারে গেলে কি হবে, ভাগ হবে। সো আমি আণবিক ভরকে যদি হাফ করে ফেলি, অর্ধেক করে ফেলি, তাহলে আসলে বাষ্প ঘনত্ব পাবো। সো এই টপিকটা একটু মাথায় রাখো, যে কখনো কখনো অনেক কোশ্চেনে দেখা গেছে যে বাষ্প ঘনত্ব দেয়া থাকে, তাকে আমরা 2 দ্বারা গুণ করে ফেলবো, গুণ করে ফেলে আমরা আণবিক ভর পাবো, ঠিক আছে। আবার অনেক ক্ষেত্রে এমসিকিউতে আসে যে একটা যৌগের আণবিক ভর দেয়া আছে, তোমাকে কোশ্চেন করছে যে আসলে বাষ্প ঘনত্ব কত হবে, তাহলে আমরা আণবিক ভরকে যদি হাফ করে ফেলি বা 2 দ্বারা তাকে ভাগ করে ফেলি, তাহলে আমরা কি পাবো, বাষ্প ঘনত্ব পাবো। সো একটু মাথায় রাখো। ওকে, তো চল আমরা আই থিঙ্ক 1টা 2টা ম্যাথ করলে আমরা ইজিলি এই স্থূল সংকেত থেকে আমরা আণবিক সংকেত বের করতে পারবো, বা শতকরা সংযুতি থেকে আণবিক সংকেত বের করতে পারবো। তো চলো দেখো, একটা যৌগে কার্বন দেয়া আছে,
হাইড্রোজেনের পার্সেন্টেজ দেয়া আছে, অক্সিজেনের পার্সেন্টেজ দেয়া আছে, আণবিক ভরও দেয়া আছে। ঠিক আছে, তোমাকে কি বের করতে বলছে? আণবিক সংকেত বের করতে বলছে। তো চলো, ওকে, খুব ইজি একটা কোশ্চেন। আমরা দুইটা প্রশ্ন করতে হবে, আগে স্থূল সংকেত বের করে নিতে হবে, তারপরে আমার হলো আণবিক সংকেত বের করতে হবে। আচ্ছা, তো দুইটা প্রশ্ন যেহেতু আমরা এখানে লিখি। দেখো, কার্বনের পার্সেন্টেজ কত দেয়া আছে? 40। আচ্ছা, কার্বনের পারমাণবিক ভর কত? 12। 12 দিয়ে যদি আমরা 40কে ভাগ করি 3 পয়েন্ট সামথিং হবে। ওকে, দেখি 40 ভাগ 12, 3.33, 3.33। এটাকে আমরা চাইলে 3 ধরতে পারি। ওকে, আচ্ছা, লেটস সি। পরে আমাদের এখন এটা জানার দরকার নেই, আমরা এই পর্যন্ত 3 রাখবো। এরপর আছে হলো হাইড্রোজেন, 6.67 ভাগ 1, তাহলে এটা হবে 6.67। আচ্ছা, অক্সিজেন কতটুকু পার্সেন্টেজ দেয়া আছে? 53.33। অক্সিজেন জানি আমরা হলো 16, এটা একটু ভাগ করি। 53.33 ভাগ 16 কত আসছে? 3.33। আচ্ছা, এইগুলোর মধ্যে আসলে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা কত? এখানে ক্ষুদ্রতম সংখ্যা হলো কত? 3.33। আমরা এটা দ্বারা সবাইকে কি করব? ভাগ করব। তো চলো, ভাগ করলে আমরা মূল সংখ্যা কত পাচ্ছি কার্বনের ক্ষেত্রে? ঠিক আছে, মূল সংখ্যা, আর কিছু লিখতেছি না। কত পাইছিলাম কার্বনের ক্ষেত্রে? 3.33। তাহলে 3.33 ভাগ 3.33, রেজাল্ট কত আসে? 1 আসে। হাইড্রোজেনের ক্ষেত্রে দেখি আমরা এবার। হাইড্রোজেনের ক্ষেত্রে কত ছিল? হাইড্রোজেনের ক্ষেত্রে ছিল 6.67। 6.67 ভাগ 3.33, আই থিঙ্ক 2 আসার কথা। 6.67 ভাগ 3.33, 2.00। সো এটাকে আমরা 2 লিখতে পারি। এরপরে আছে হলো তোমার অক্সিজেনের ক্ষেত্রে। অক্সিজেনের ক্ষেত্রে নিজেই ছিল 3.33, তো আমরা 3.33 ভাগ 3.33 কত পাইলাম? আমরা 1 পাইলাম। তাহলে এই যে মূল সংখ্যাগুলো পাইলাম, এই সংখ্যাগুলো আমরা স্থূল সংকেতের ওই মানে প্রত্যেকটা মৌলের পাশে যদি লিখে দেই, তাহলে আসলে স্থূল সংকেত পাবো। তাহলে অতএব স্থূল সংকেত, অতএব কি পাচ্ছি আমরা? স্থূল সংকেত। আচ্ছা, স্থূল সংকেত কি পাচ্ছি আমরা? C1 লিখলাম না, CH2 আর অক্সিজেন। এই হলো আমার স্থূল সংকেত। এখন দেখো একটা ঘটনা, আমার কিন্তু n এর মান, আমি যে কিছুক্ষণ আগে তোমাদেরকে একটা সূত্র বললাম যে স্থূল সংকেত এর বের করার সূত্র কি, যে এই যে স্থূল সংকেত থাকবে, এই n এর মানটা যদি বসাইতে পারি। আর n এর মানটা বের করার সূত্র কি? n এর মানটা বের করার সূত্র আণবিক সংকেতের ভর, এটা দেয়া আছে আমাদের। আর আমাকে এখন বের করে নিতে হবে স্থূল সংকেতের ভর। দেখো কোশ্চিনে কিন্তু দেখো আণবিক সংকেতের ভর 180 গ্রাম দেয়া আছে। ঠিক আছে, আমি জাস্ট হলো স্থূল সংকেত এখন ভরটা বের করব, n এর মানটা বের করে ফেললেই আমার কোশ্চেনের অ্যান্সার শেষ। তো চলো আমরা একটু উপরে যাই। হ্যাঁ, একটু উপরে যাই, একটু উপরে যাই। তো দেখো একটু এই পাশে আসি, হ্যাঁ, বাদিক থেকে স্থূল সংকেতের ভরটা বের করি। এখানে আগে দেওয়া আছে, দিয়ে লিখি। দেওয়া আছে যৌগের আণবিক ভর, যৌগের আণবিক ভর কত দেওয়া আছে? 180, এটা দেওয়া আছে। ঠিক আছে, তাহলে স্থূল সংকেতের আমরা পাবো এখন। দেখো স্থূল সংকেতের ভর পাবো, স্থূল সংকেতের ভর কত পাবো? বের করে ফেলি আমরা। দেখো CH2O যদি বের করতে চাই, তাহলে আসলে আলটিমেটলি কত আসে? কার্বন কত জানি আমরা? 12 যোগ হাইড্রোজেন এখানে 1 × 2 যোগ 16। ওকে, যদি যোগ করি তাহলে কত আসে? দেখো 12 যোগ 2 যোগ 16। ওকে, 18, 20, 30 কত আসে? স্থূল সংকেতের ভর 30 আসে। n এর মান বের করার সূত্র কি ছিল? n = উপরে ছিল আণবিক ভর ডিভাইডেড বাই স্থূল সংকেতের ভর। ঠিক আছে, সো আমরা এখন এটা ডান পাশে লিখতে পারি। এখন দেখো এটার পরে কিন্তু এটা, হ্যাঁ,
এন সমান সমান আমরা কি জানছিলাম, আণবিক ভর ডিভাইডেড বাই স্থূল সংকেতের ভর, স্থূল সংকেতের ভর। আচ্ছা, যেহেতু এন এর মানটা বের করতে পারলেই তো আমার ওই যে আণবিক সংকেত ইজ ইকুয়াল টু স্থূল সংকেত ব্র্যাকেট ক্লোজ করে নিচে ছোট করে এন দেওয়া ছিল। তো আণবিক ভর দেয়া আছে কত, 180, স্থূল সংকেতের ভর কত পেলাম, 30, ক্যালকুলেট করলে কত পাই, 6, কত পেলাম এন এর মান, 6 পেলাম। তো এখন আমার ইজিলি কি বের করা যাবে, স্থূল সংকেতটা বের করা, মানে আণবিক সংকেতটা বের করা যাবে। দেখো, অতএব আণবিক সংকেত, দেখো আণবিক সংকেত সমান সমান আমরা সূত্র কি জানছি, স্থূল সংকেত ব্র্যাকেট ক্লোজ করে আমরা কি পাচ্ছি, এন। ঠিক আছে, এন এর মানটাই বের করলাম মাত্র। তা স্থূল সংকেত কত পাইছিলাম, সি, স্থূল সংকেত কত পাইছিলাম, দেখো স্থূল সংকেত পাইছিলাম হলো CH2O। ঠিক আছে, আর এন এর মান কত পাইলাম, ওই যে 6, এন এর মান কত পাইছি আমরা, 6 পাইছি। আচ্ছা, এখন যদি বসাই দিই তাহলে কত হবে, C6H12O6, দিস ইজ অ্যান্সার। ঠিক আছে, এটাই হলো আমার আণবিক সংকেত, এটাই কি আমার আণবিক সংকেত। ক্লিয়ার? আমি জাস্ট একবার বলে দিচ্ছি যে আমার শতকরা সংযুতি দেয়া থাকলে আমাকে কি করতে হবে, প্রত্যেকটা মৌলের শতকরা সংযুতিকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হবে, এটা প্রথম কাজ। সেকেন্ড কাজ হলো যে তাদের ভিতরে আসলে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা বা ক্ষুদ্রতম ভাগফল কোনটা, এটা আইডেন্টিফাই করতে হবে, করে আবার ভাগফলগুলোকে ভাগ করতে হবে। ভাগ করে আমি যে রেজাল্টটা পাবো, যদি সবগুলো পূর্ণ সংখ্যা থাকে ভেরি গুড, যদি না থাকে কাছাকাছি নেওয়ার চেষ্টা করব, যদি তাও না পাই দশমিক থাকে, এমন দশমিক থাকে যে কাছাকাছি নেওয়ার কোনো উপায় নেই, তখন কি করব, এমন সংখ্যা দ্বারা সবাইকে গুণ করব যাতে আসলে পূর্ণ সংখ্যা পাই। পেলাম, তাহলে ওই মৌলগুলোর নিচে নিচে ওই সংখ্যাগুলো বসালে কি পাবো, স্থূল সংকেত পাবো। গেল, এরপর আমার কাজ কি, আমার আণবিক সংকেত বের করার সূত্র হলো আণবিক সংকেত সমান সমান স্থূল সংকেত ব্র্যাকেট ক্লোজ করে এখানে ছোট্ট করে এন আছে, এই এন এর মানটা যদি আমি জানি আলটিমেটলি, তাহলে তো আমার শেষ, কারণ এন এর মানটা তো দেওয়া থাকবে না। তো এন এর মান নির্ণয়ের সূত্র কি, এন সমান সমান উপরে থাকবে আণবিক ভর ডিভাইডেড বাই স্থূল সংকেতের ভর। আণবিক ভর দেওয়া আছে, স্থূল সংকেতের ভরটা আমরা কি করছিলাম, এই যে বের করে নিছিলাম, স্থূল সংকেতের ভরটা বের করে নিছিলাম। এখন সূত্রের মধ্যে বসাই দিছি, বসাই দিয়ে কি হয়েছে, সূত্রের মধ্যে বসাই দিছি, বসাই দিয়ে আসলে আলটিমেটলি কি সবকিছু পেয়ে গেছি। দেখো সবকিছু, দেখো এই যে এন এর মানটা পেয়ে গেছি, এখানে আণবিক সংকেতে এন এর মানটা বসাই দিছি, আমার কি হয়েছে, আণবিক সংকেত পেয়ে গেছি। ঠিক আছে, এই হলো আমাদের ম্যাথ। এই যে আরেকটা ম্যাথ দেওয়া আছে, আই থিঙ্ক তোমরা এটা পারবা, জাস্ট বলে দেই। দেখো শতকরা সংযুতি সোডিয়ামের দেওয়া আছে, আমি সোডিয়াম আমরা কত জানি এখানে 43.40, সোডিয়ামের পারমাণবিক ভর কত, 23, ভাগ করো। ঠিক আছে, তারপরে কত দেয়া আছে, কার্বন, কার্বন কত দেয়া আছে 11.32, কার্বনকে ভাগ করো 12 দ্বারা, রেজাল্ট পাচ্ছ। অক্সিজেন, অক্সিজেন কত দেয়া আছে 45.28 ডিভাইডেড বাই 16, ভাগফল পাচ্ছ। এখানে একটা ভাগফল পাচ্ছ, এখানে একটা ভাগফল পাচ্ছ, এখানে একটা ভাগফল পাচ্ছ। এরপরে কাজ কি, এরপরে কাজ হলো এদের ভিতরে আসলে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা কোনটা, এটা তুমি আইডেন্টিফাই করবা, করে বাসায় প্র্যাকটিস করবা, করার পর সবাইকে আবার এই রেজাল্টগুলো সবাইকে আবার কি করবা, ভাগ দিবা। ভাগ দেওয়ার পর আমার একটা সংখ্যা আসবে, সেই সংখ্যা প্রত্যেকের নিচে নিচে বসাই দিবা, বসাই দিলে কি পাবো, স্থূল সংকেত পাবো। স্থূল সংকেত পাবো, দেখো যৌগটার আণবিক সংকেত বের করতে বলছে, আর এখানে আণবিক ভর দেয়া আছে। স্থূল সংকেত তুমি যদি পাও তাহলে তার স্থূল সংকেতের ভরও বের করতে পারবা, ভর বের করে ফেলো। তারপরে আমার এন এর মান নির্ণয়ের সূত্র কি বলছি আমি, এন সমান সমান উপরে হলো আণবিক ভর ডিভাইডেড বাই স্থূল সংকেতের ভর, বসা দিয়ে এন এর মানটা পাইলা। এরপর আণবিক সংকেত নির্ণয় করার সূত্র কি, আণবিক সংকেত সমান সমান স্থূল সংকেত ব্র্যাকেট ক্লোজ করে ছোট্ট করে একটা এন এর কি মান থাকবে, গুণ করে দাও, শেষ, আণবিক সংকেত বের করা। এটা বাসায় নিজে নিজে করবা, প্র্যাকটিস করবা। এই ছিল আমাদের আজকে শতকরা সংযুতি থেকে স্থূল সংকেত এবং
আণবিক সংকেত বের করার নিয়ম, এবং ওভারঅল আমাদের এই চ্যাপ্টারের প্লাস 70% পর্যন্ত আমরা করে ফেলছি। ঠিক আছে, তো আমাদের জাস্ট নেক্সট যে লেকচারটা থাকবে সেখানে আমরা লিমিটিং রিঅ্যাক্ট্যান্ট বা লিমিটিং বিক্রিয়ক যে রিলেটেড ম্যাথগুলো আছে সেগুলো সলভ করব, এবং আমাদের উৎপাদের শতকরা পরিমাণ নির্ণয়ের যে একটা টপিক আছে এটা শেষ করলে আমাদের চ্যাপ্টার ওভারঅল শেষ। আমরা সিকিউ নিয়ে কিছু প্র্যাকটিস করব, বিগত সালে আমাদের কিছু সিকিউ আসছিল এই টপিকগুলো থেকে, সেগুলো নিয়ে আলোচনা করব এবং এমসিকিউ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আর আরেকটা কথা বলে রাখি যে আমরা আমাদের ইরু পরিবার থেকে সর্বাত্মক চেষ্টা করছে তোমাদের জন্য একটা পোস্টমর্টেম টাইপ বই বের করার। আমরা সবাই মিলে এই কাজটা করার চেষ্টা করছি। অলরেডি আমাদের 4টা সাবজেক্টের মোটামুটিভাবে পোস্টমর্টেম শেষ, যে তোমাদের 2026 ব্যাচের জন্য যাতে এমনভাবে আমরা বইগুলো তৈরি করছি যাতে তোমরা সেই টপিকগুলো পড়লে তোমরা ইজিলি তোমাদের অ্যান্সার বের করতে পারো, তোমাদের কাছে টপিকগুলো অনেক বেশি বোধগম্য হয়। এবং আমরা পোস্টমর্টেম নামটা এই কারণে রাখছি যে এটা যদিও অফিসিয়ালি অ্যানাউন্স না, আমি তোমাদেরকে বলে দিলাম যাতে তোমরা একটু ইন্টারেস্ট হও যে আমরা সামনের দিকে এগুলো পাচ্ছি। তো এমনভাবে করার চেষ্টা করছি আমরা যাতে বিগত প্রায় 10 বছরের বা 9 বছরে যে আমাদের আসা কোশ্চেনগুলো, এগুলো বিভিন্নভাবে আমরা অ্যানালাইসিস করার চেষ্টা করছি যে তোমাদের 2026-এর জন্য আসলে কোন টপিকগুলো বেশ ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো আমাদের এডু পরিবারের সাথে সর্বাত্মক সংযুক্ত থাকার চেষ্টা করো, সংযুক্ত থাকো। আশা করছি তোমাদের ভবিষ্যৎ, তোমাদের এসএসসি পরীক্ষা ভালো হবে, এবং আমরাও এডু পরিবার থেকে সর্বাত্মক চেষ্টা করছি যে তোমাদের যে প্রবলেমগুলো, কোন কোন টপিকের উপরে সবচেয়ে বেশি তোমরা প্রবলেম ফেস করতে পারো, এবং প্রত্যেকটা চ্যাপ্টারের এবং ধরে ধরে প্রত্যেকটা টপিক আমরা যাতে শেষ করাইতে পারি। ঠিক আছে, দেখো এখন খুব বেশি ইলাবোরেট করে পড়ানোর সময় নাই, আর একদম কম করে তো পড়ার সময় নেই। আমরা যতটুকু পারি তোমাদেরকে ইলাবোরেটলি পড়ানোর চেষ্টা করব। এমন কোনো টপিক থাকবে না যে টপিকগুলো আমরা টাচ করব না, আমরা প্রত্যেকটা টপিক টাচ করব, কিন্তু এর মধ্যে যেই টপিকগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেগুলোর প্রতি আমাদের ফোকাস সবসময় থাকবে, এবং সেগুলো আমরা অনেক বেশি হাইলাইট করব যাতে তোমাদের সিকিউ লেখার জন্য অনেক বেশি ইজি হয়ে যায়, এবং তোমাদের এমসিকিউর জন্য যেন কোনো রকম পেইন না নেওয়া লাগে। সো আজকের জন্য অসংখ্য ধন্যবাদ। এডু পরিবারের সাথে সংযুক্ত থেকো। আমাদের পরিবারের সাথে যোগাযোগ করার জন্য আমাদের একটা হটলাইন নাম্বার আছে, আমাদের ওয়েবসাইট নাম্বার আছে বা ওয়েবসাইট দেওয়া আছে, এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। তোমরা যে কোনো প্রয়োজনে, যে কোনো সমস্যা আমাদের সাথে যোগাযোগ করো। আজকের মতো শুভরাত্রি, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।